আপনি কি করবেন যদি জানতে পারেন যে স্বামীর ওপর আপনি নিজের প্রাণ বিসর্জন দেন, সেই ব্যক্তিই আপনাকে অজ্ঞান করার ওষুধ খাইয়ে বিয়ের বার্ষিকীর রাতেই নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছে, শুধুমাত্র আপনার সম্পত্তি হাতানোর জন্য? শিউরে ওঠার মতো এই কাহিনী মুম্বাইতে রাত 2টোয় শুরু হয়েছিল, যখন এক কোটিপতি ঘরের মেয়ে আন্যাকে আবর্জনার মতো রাস্তার ধারে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রতারক স্বামী একটি মস্ত বড় ভুল করে ফেলেছিল। সে জানত না যে তার স্ত্রীকে বিক্রম বাঁচিয়ে নিয়েছে, যে ছিল একজন গরিব বাইক ট্যাক্সি চালক, কিন্তু অত্যন্ত সাহসী মানুষ। একটি জীর্ণ ভাড়া করা ঘরে প্রতিশোধের এক এমন পরিকল্পনা করা হয়েছিল, যেখানে শিকারী নিজেই শিকারে পরিণত হল। বিক্রম এবং আন্যা মিলে এমন এক চাল চালল যে আন্যার শ্বশুরবাড়ির লোকজন, যারা নিজেদের শিকারী ভাবছিল, তারা একটি ক্লাসিক ড্রামায় ফেঁসে গেল। মৃত ব্যক্তির ফিরে আসা এবং ধনী ব্যক্তিদের মুখ থেকে ভদ্রতার মুখোশ টেনে ছিঁড়ে খেলা আপনাকে এক আলাদা রকমের মানসিক শান্তি দেবে। লোভের দাম এবং সততার শক্তি দেখার জন্য এই কাহিনীটি অনুভব করুন। আপনি কি কর্মফলে বিশ্বাস করেন? রাত 2টো, মুম্বাই। মুষলধারে বৃষ্টি আর ঠান্ডায় ডুবেছিল। ক্রান্তীয় ঝোড়ো বৃষ্টি শহরের সমস্ত নোংরা ধুয়ে ফেলার চেষ্টা করছিল, কিন্তু অজান্তেই জাঁকজমকের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকারকে উন্মোচিত করছিল। মিঠি নদীর তীরে নির্জন রাস্তায় স্ট্রিট লাইটের হলুদ আলো বৃষ্টির সাদা চাদর ভেদ করার চেষ্টা করছিল, যাতে পিচ ঢালা কালো রাস্তা এবং নিচে বয়ে চলা উত্তাল নদীতে আলোর বিন্দু তৈরি হচ্ছিল। নদীর তীরে তৈরি বস্তির টিনের চালে বৃষ্টির শব্দ এবং ভাঙা জানালা দিয়ে বয়ে যাওয়া বাতাসের শীষ পরিবেশকে ভয়াবহ করে তুলেছিল। বিক্রম তার পুরনো বাইকটি একটি বন্ধ দোকানের বারান্দার নিচে রাখল। রোদ আর হাওয়ায় শক্ত হয়ে যাওয়া হাত দিয়ে সে বৃষ্টিতে ভেজা ফোনের স্ক্রিনটি মুছল। তার আঙুল অফলাইন বাটনে গিয়ে থামল। একটি ছোট বিপ শব্দের সাথে সারা দিনের দীর্ঘ পরিশ্রম শেষ হল। 16 ঘন্টা বাইকের সিটে বসে অলি গলি পেরিয়ে ফুসফুসে ধোঁয়া আর শহরের শোরগোল ভরে নেওয়ার পর এখন তার শরীর তেল ছাড়া মেশিনের মতো মরমর করছিল। বিক্রম একটি দীর্ঘ শ্বাস ছাড়ল। সাদা ধোঁয়া বের হয়ে ঠান্ডা বাতাসে মিলিয়ে গেল। সে তার পুরনো হয়ে যাওয়া রাইডার জ্যাকেটের কলার ঠিক করল এবং সেই গরম ম্যাগির কথা ভাবতে লাগল, যা সেই সংকীর্ণ গলির শেষ প্রান্তে থাকা তার ছোট ঘরে তার জন্য অপেক্ষা করছিল। আজ রাতে মুম্বাইকে খুব বিষণ্ণ লাগছিল, সেই বিষণ্ণতা যা সমাজের প্রান্তে বেঁচে থাকা একাকী মানুষরা অনুভব করে। এই বিষণ্ণতা হাড়ের ভেতর ঢুকে 30 বছর বয়সেই হতে থাকা জয়েন্টের ব্যথাকেও অবশ করে দিচ্ছিল। বিক্রম বাইক ঘুরিয়ে ব্রিজের দিকে এগিয়ে গেল। তখনই তার নজর অন্ধকারের এক কোণে পড়ল, যেখানে স্ট্রিট লাইটের আলো পৌঁছচ্ছিল না। সেখানে অদ্ভুত কিছু একটা রেলিংয়ের পাশের ঘাসে পড়েছিল। যে মুহূর্তে সে দ্বিধাবোধ করল, ঠিক তখনই বিদ্যুৎ চমকাল এবং আকাশের বুক চিরে গেল। আর সেই মুহূর্তের আলোতে বিক্রমের চোখ ছানা বড়া হয়ে গেল। ওটা কোনো আবর্জনা বা লক্ষ্যভ্রষ্ট পশু ছিল না, ওটা ছিল একজন মানুষ। লম্বা চুল বিক্ষিপ্ত হয়ে বৃষ্টিতে ভেজা একটি শীর্ণ শরীর প্রাণহীনভাবে পড়েছিল। সে সামলে ওঠার আগেই দূর থেকে গাড়ির ইঞ্জিনের গর্জন শোনা গেল, যা রাতের নিস্তব্ধতা ভেঙে দিল। একটি কালো রঙের চকচকে লাক্সারি কার, যা কোনো শিকারী জানোয়ারের মতো লাগছিল, যে এই মাত্র তার শিকার করেছে। ভয়ানক গতিতে গাড়িটি বিক্রমের পাশ দিয়ে চলে গেল। চাকাগুলো জল ছিটারো এবং কাদা বিক্রমের পুরনো বাইকের ওপর আছড়ে পড়ল। আর তারপর গাড়িটি অন্ধকারে হারিয়ে গেল। পেছনে শুধু 2টো লাল টেল লাইট রেখে গেল, যেন শয়তানের চোখ হাসছে। বিক্রম থমকে গেল। শুধু এই জন্য নয় যে বৃষ্টির জল তার কাপড়ের ভেতরে ঢুকে গিয়েছিল, বরং এই জন্য যে মুম্বাইয়ের রাস্তায় এত বছর কাটানোর পর সে বিপদের গন্ধ পেয়েছিল। সেই গাড়িটি স্বাভাবিকভাবে যাচ্ছিল না, তাতে অপরাধ করা ব্যক্তির নিষ্ঠুরতা আর তাড়া ছিল। বিক্রম বাইক বন্ধ করে দিল। হঠাৎ নিস্তব্ধতা এতটাই গভীর হয়ে গেল যে দম বন্ধ হয়ে আসছিল। শুধু হেলমেটের উপর বৃষ্টির টিপটিপ শব্দ শোনা যাচ্ছিল। সে সেখানেই দাঁড়িয়ে রইল। নিজে ভেতরে এক যুদ্ধ চলছিল। তার এক অংশ, সেই গরিব বাইক চালকের অস্তিত্ব বাঁচানোর অংশটি, চিৎকার করে বলছিল যে ফিরে যা, অ্যাক্সিলারেটর ঘোরা আর বাড়ি পালিয়ে যা। যা দেখেছিস তা ভুলে যা। এই শহরে ভালোর যুগ নেই। কে জানে, এটা হয়তো বাইক লুট করার কোনো ফাঁদ, হয়তো ওই মেয়েটি ড্রাগস বা কোনো গ্যাংস্টারের ঝামেলায় ফেসে আছে, যার থেকে তার মতো ছোট মানুষের দূরেই থাকা উচিত। বিপদে পড়লে সামান্য ক্ষতি হলে বাইক যাবে, যা তার রুটি, আর বেশি ক্ষতি হলে হয়তো প্রাণ যাবে বা মিথ্যে মামলায় জেলে যেতে হবে। কিন্তু তার অন্য অংশটি,
তার হৃদয়ে বেঁচে থাকা মানবিকতা, যা গরিব হওয়া সত্ত্বেও কখনো বিক্রি হয়নি, সে তার পা আঁকড়ে ধরল। বৃষ্টি আর ঝড়ের মাঝে একা পড়ে থাকা ওই মেয়েটির ছবি তার মাথায় আটকে গিয়েছিল, যেন ঝড়ে কোনো পাখি আহত হয়েছে। তুই এতই ভীতু বিক্রম? সে মনে মনে নিজেকে ধিক্কার দিয়ে বলল। সে দাঁত কিরমির করল। বৃষ্টির শব্দ তার বিবেককে জাগিয়ে দিচ্ছিল। অবশেষে একটি দীর্ঘশ্বাস ফেলে সে স্ট্যান্ড লাগালো, বাইক থেকে নামল এবং ভারী কদমে সেই পড়ে থাকা আকৃতির দিকে এগিয়ে গেল। ডান হাতে সে এখনও একটি ছোট রেঞ্জ ধরে রেখেছিল, যা সে সুরক্ষার জন্য ডিকি থেকে বের করেছিল। কাছে পৌঁছানোর পর বিক্রমের পুরনো ফোনের টর্চ দৃশ্যটি পরিষ্কার করল, যা দেখে তাকে একটি ঠান্ডা দীর্ঘশ্বাস ছাড়তে হলো। মেয়েটি সেখানে পড়েছিল, মুখটা এতটাই ফ্যাকাশে যে রক্তের কোনো লেশ মাত্র নেই। ঠোঁট ঠান্ডায় নীল হয়ে গিয়েছে এবং ফেটে রক্ত ঝরছে। তার ক্রিম কালারের দামি পার্টি গাউন এখন ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, কাদা আর তেলে মাখামাখি। ফলে তার বাহু আর খালি পায়ে পড়ে থাকা কালশিটের দাগগুলো দেখা যাচ্ছিল। সে জুতো পরেছিল না, একটা পা ছড়ে গিয়ে রক্ত ঝরছিল। এটা পরিষ্কারভাবে কোনো সাধারণ সড়ক দুর্ঘটনা ছিল না, বরং মারধর আর সংঘর্ষের চিহ্ন ছিল, একটি সুপরিকল্পিত নিষ্ঠুরতা। এই মেয়েটি অন্য এক দুনিয়ার ছিল, দামি পার্টি আর বিদেশি পারফিউমের দুনিয়া। কিন্তু এখন সেই সুগন্ধ রক্তের গন্ধ আর নর্দমার দুর্গন্ধের নিচে চাপা পড়ে গিয়েছিল। বিক্রম ঝুঁকে তার শ্বাস পরীক্ষা করল, যা নিভু নিভু প্রদীপের মতো কাঁপছিল। হঠাৎ মেয়েটি হালকা নড়ে উঠল, তার ঠান্ডা শরীরে এক শিহরণ বয়ে গেল। তার চোখ খুলল, ঝাপসা, ঘাবড়ে যাওয়া এবং শূন্য, যেন সে শূন্যে কিছু খুঁজছে। আর তারপর দূরে জ্বলতে থাকা স্ট্রিট লাইটের মৃদু আলোতে সে বিক্রমকে দেখল। ওটা ছিল এমন এক মুহূর্ত যা সেই গরিব বাইক চালকের পুরো জীবন বদলে দিল। মেয়েটির সাদা কাঁপতে থাকা হাত, যার লম্বা আঙুলগুলো ছড়ে গিয়েছিল, সে পুরো শক্তি দিয়ে বিক্রমের ধুলো মাখা জিন্স আঁকড়ে ধরল। সে কিছু বলতে পারছিল না, গলা দিয়ে শুধু একটি চাপা আর্তনাদ বের হচ্ছিল। কিন্তু তার চোখ, সেই আতঙ্কিত চোখ, যাতে আকুতি ছিল, ভয় ছিল এবং বাঁচার এক ভয়ানক ইচ্ছা ছিল, সে বিক্রমের হৃদয় চিরে দিল। ওটা টাকার আকুতি ছিল না, বরং মৃত্যুর দরজায় দাঁড়িয়ে থাকা একজন মানুষের আর্তনাদ ছিল। অন্ধকারে দেখতে পাওয়া একমাত্র অপরিচিত ব্যক্তির ওপর এক মরিয়া ভরসা। বাঁচান, হাসপাতাল নয়। থেমে থেমে বেরো হওয়া সেই ফিসফিসানি এতটাই মৃদু ছিল যে বৃষ্টির শব্দে প্রায় হারিয়ে যাচ্ছিল। কিন্তু বিক্রম প্রতিটি শব্দ পরিষ্কার শুনল। সেই বাক্যটি বিক্রমের শরীরে বিদ্যুতের মতো বয়ে গেল। হাসপাতাল কেন নয়? মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে কেন হাসপাতালের চেয়েও মৃত্যুকে বেশি ভয় পাচ্ছে? তার মাথায় প্রশ্নগুলো ঘুরপাক খেতে লাগল। সেই কালো গাড়ির পেছনে লুকিয়ে থাকা কালো ষড়যন্ত্রের এক ঝাপসা ছবি তৈরি হতে শুরু করল। কিন্তু এখন লাভ ক্ষতি ভাবার সময় ছিল না। মেয়েটির হাত তার প্যান্ট আঁকড়ে ধরেছিল, যেমন ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরে, আর তারপর সে জ্ঞান হারিয়ে ফেলায় হাত শিথিল হয়ে গেল। বিক্রম নিজের রেনকোট খুলে সেই মেয়েটিকে জড়িয়ে দিল, তার মুখ এবং শরীর ঢেকে দিল, যাতে কেউ যাতায়াত করলে তাকে দেখতে না পায়। যদিও এই সময়ে রাস্তাগুলো জনশূন্য ছিল। সে নিচে হাত দিয়ে পুরো শক্তি দিয়ে তাকে কোলে তুলে নিল। তার শরীর হালকা ছিল, কিন্তু বরফের মতো ঠান্ডা, যাতে বিক্রমের গরম বুকেও শিহরণ খেলে গেল। তাকে বাইকের ট্যাঙ্কির ওপর সামনে বসিয়ে সে একটি দড়ি দিয়ে তাকে নিজের সাথে বেঁধে নিল, যাতে সে পড়ে না যায়। একজন বাবার মতো, যে তার ছোট মেয়েকে ঝড়ে বাঁচাচ্ছে, কিন্তু একজন অপরিচিতের সংকোচের সাথে। বাইকে স্টার্টার কয়েকবার আওয়াজ করার পর গর্জে উঠল এবং স্তব্ধতা ভেঙে দিল। বিক্রম জিপিএস খুলল না এবং কোনো কাছাকাছি সরকারি হাসপাতাল বা পুলিশ স্টেশনের দিকেও ঘুরল না। তার মাথায় ডাক্তার খানের পুরনো কিন্তু নির্ভরযোগ্য ক্লিনিকের কথা এলো, যা তার বস্তিতে ছিল। ওই একমাত্র ব্যক্তি যার উপর সে এই মুহূর্তে ভরসা করতে পারত। বাইক বৃষ্টিতে দুজন মানুষকে নিয়ে ছুটে চলল। দুটি আলাদা ভাগ্য, দুটি আলাদা দুনিয়া, যা এখন নিয়তি নামের এক অদৃশ্য সুতোয় বাধা পড়ে নিয়েছিল। আজ রাতে মুম্বাইতে বৃষ্টি চলছিল, কিন্তু এই বৃষ্টির নিচে রক্ত আর চোখের জলের এক দাবা খেলা শুরু হয়ে গিয়েছিল। আর বিক্রম এই দাবার এক ছোট গুটি হিসেবে নিজের প্রথম চালটি চেলে দিয়েছিল, যার পরিণাম সে নিজেও জানত না। বাইকের ইঞ্জিন শেষবারের মতো গর্জে উঠে সেই সংকীর্ণ গোলকধাঁধার মতো গলির ভেতরে থাকা লোহার গেটওয়ালা ক্লিনিকের সামনে বন্ধ হল। বিক্রম পুরোপুরি ভিজে গিয়েছিল। চুল থেকে জল গড়িয়ে তার নাক দিয়ে পড়ছিল, যাতে ঘাম আর রাস্তার ধুলোর নোনতা স্বাদ ছিল। কিন্তু তার পরোয়া ছিল না।
মেয়েটিকে ধরে থাকার কারণে তার হাত অসাড় হয়ে গিয়েছিল, কিন্তু তার হৃদয়ের বোঝা তার কাঁধে থাকা শরীরের চেয়ে অনেক বেশি ভারী ছিল। সে লোহার দরজায় জোরে ধাক্কা দিল, যার শব্দ রাতের বৃষ্টির সাথে মিলে সেই গরিব বস্তির ঘুম ভাঙাতে শুরু করল। যখন দরজা মর্মর শব্দে খুলল, তখন ডাক্তার খানের ঘুমন্ত কিন্তু গম্ভীর মুখ সামনে এলো। তিনি একজন অবসরপ্রাপ্ত ডাক্তার ছিলেন, যিনি গোপনে চিকিৎসা করার পথ বেছে নিয়েছিলেন। গরিবদের সাহায্য করা তাকে মানসিক শান্তি দিত। বেশি প্রশ্ন না করে দুজনের অবস্থা দেখে ডাক্তার খান তৎক্ষণাৎ পথ ছেড়ে দিলেন এবং বিক্রমকে মেয়েটিকে ভেতরে আনার ইঙ্গিত দিলেন। ছোট্ট ক্লিনিক, যাতে স্পিরিট, ওষুধ আর বামের গন্ধ মিশেছিল, বাইরের প্রাণঘাতী ঠান্ডার তুলনায় অদ্ভুত এক উষ্ণতা দিচ্ছিল। পুরনো টিউবলাইট কয়েকবার কাঁপল এবং তারপর জ্বলে উঠল, যাতে সেই তরুণী মেয়েটির অবস্থা আরও পরিষ্কারভাবে দেখা গেল। আন্নাকে সাদা চাদর বিছানো বিছানায় শোয়ানোর পর, যা কিছুটা পুরনো হলেও পরিষ্কার ছিল, বিক্রম পিছিয়ে গিয়ে অন্ধকারের কোণে দাঁড়াল। এখন যখন পুরোপুরি আলো পড়ল, বিক্রম সত্যি সত্যি আঁতকে উঠল। কাদা আর তেল পরিষ্কার হতেই তার ফর্সা ত্বক দেখা গেল, যার ওপর এত ক্ষত ছিল যে দেখার মানুষের আত্মা কেঁপে ওঠে। ওগুলো শুধু রাস্তায় ঘষ্টানোর আঁচড় ছিল না, তার কবজিতে আঙুলের নীল দাগ ছিল, যেন কেউ অত্যন্ত নিষ্ঠুরভাবে তাকে আঁকড়ে ধরেছে। তার ঠোঁট ফুলে গিয়েছিল এবং পেটে যেখানে গাউনটি ছিঁড়ে গিয়েছিল সেখানে একটি বড় নীল দাগ ছিল, কারো লাথি বা ভারী আঘাতের প্রমাণ। ডাক্তার খান ক্ষত পরিষ্কার করতে করতে মাথা নাড়ছিলেন। নিস্তব্ধতায় তার আক্ষেপ ভরা কণ্ঠস্বর ধ্বনিত হল, এটা কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট নয় বিক্রম। এই দাগগুলো বলছে যে পড়ে যাওয়ার আগে এর সাথে মারপিট আর ধস্তাধস্তি হয়েছে। আসলে এই মেয়েটি কে, আর এর এই অবস্থা কে করল? তার প্রশ্নটি হাওয়ায় ঝুলে রইল। বিক্রম চুপ ছিল। ঘুমের অভাবে বসে যাওয়া তার চোখ মেয়েটির ফ্যাকাশে মুখের ওপর স্থির ছিল। সে নিজেও নিজেকে এটাই জিজ্ঞেস করছিল, সে কে? এত ধনী দেখতে একটা মেয়েকে কেন ভাঙা খেলনার মতো বৃষ্টিতে ফেলে দেওয়া হলো? হঠাৎ আন্নার শরীর ঝটকা দিয়ে উঠল। তার চোখ সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। শারীরিক যন্ত্রণা আর মানসিক আঘাত একসাথে চড়াও হয়েছিল। সে কোনো আহত ছোট পশুর মতো কোণে কুঁকড়ে গেল। কাঁপতে থাকা হাত দিয়ে নিজের হাঁটু আঁকড়ে ধরল। না, আমার কাছে এসো না, আর মেরো না, আমি সাইন করে দিয়েছি, আমি সাইন করে দিয়েছি। আন্না চিৎকার করে উঠল। তার গলার স্বর ভয়ে ফেটে যাচ্ছিল। নোংরা মুখে চোখের জল বইতে শুরু করল। বিক্রম তাড়াতাড়ি এগিয়ে গেল। 2 হাত তুলে তাকে শান্ত করার ইশারা করে নিজের কণ্ঠস্বর যতটা সম্ভব নরম করে বলল, আপনি শান্ত হন, আপনি নিরাপদ আছেন, এখানে আপনাকে কেউ মারবে না। আমি সেই যে আপনাকে নিয়ে এসেছি, ইনি ডাক্তার। কিন্তু আন্না যেন কিছুই শুনতে পাচ্ছিল না। ঘাবড়ে গিয়ে সে ডাক্তার খানের হাত ঝটকে দিল যখন তিনি তাকে ইঞ্জেকশন দিতে যাচ্ছিলেন। তার চোখ সেই অজানা ঘরটিকে সন্দেহজনক দৃষ্টিতে দেখছিল। এটা কোনো জায়গা? তোমরা কারা? কি, তারা কি তোমাদের পাঠিয়েছে? সে দেয়ালের সাথে আরও সেটে গেল, থর থর করে কাঁপতে কাঁপতে। আমি হাসপাতালে যাব না, পুলিশকে একদম ডাকবে না। যদি তোমরা তাদের ডাকো তবে আমি এখানেই প্রাণ দেব। আনিয়ার চোখে যে মরিয়া সিদ্ধান্ত ছিল তা বিক্রমকে অবাক করে দিল। সাধারণত পীড়িত মানুষ আইনের সুরক্ষা চায়, কিন্তু এই মেয়েটি তাকে মৃত্যুর দরজা মনে করছিল। বিক্রম বুঝতে পারল যে তার ভয় তার ব্যথার চেয়েও বড় ছিল। অন্ধকারের পেছনে কোনো এমন শক্তি ছিল এতটাই বিশাল যে তার বিশ্বাস ছিল পুলিশ বা হাসপাতালও তাকে বাঁচাতে পারবে না। সে ডাক্তার খানের দিকে তাকাল। তিনিও বুঝদারের মতো মাথা নাড়লেন। বিক্রম আরও একটু কাছে গেল, কিন্তু এতটুক দূরে থাকল যাতে সে বিপদ অনুভব না করে। তার কণ্ঠস্বর মজবুত আর সত্য ছিল। একজন মেহনতি মানুষের সততা তাতে ফুটে উঠছিল। আমার দিকে দেখুন, আমি শুধু একজন বাইক ট্যাক্সি চালক। আমি আপনাকে রাস্তায় পড়ে থাকতে দেখে এখানে নিয়ে এসেছি। এখানে কোনো পুলিশ নেই, কেউ আপনাকে ক্ষতি করবে না। যদি বাঁচতে চান তবে চুপচাপ শুয়ে থাকুন আর ডাক্তারকে চিকিৎসা করতে দিন। আর যদি মরতেই হয় তবে ওই যে দরজা, বাইরে যেতে পারেন। বিক্রমের রূঢ় কিন্তু সরাসরি কথাগুলো আন্যার ঘাবড়ে যাওয়ার ওপর ঠান্ডা জলের কাজ করল এবং তাকে বাস্তবে ফিরিয়ে আনল। সে বিক্রমের সাধারণ আর নোংরা জামাকাপড় দেখল, তার খসখসে হাতগুলো দেখল যাতে কোনো মন্দ ভাব ছিল না। তারপর বয়স্ক ডাক্তারের সৌম্য মুখের দিকে তাকিয়ে তার অবশিষ্ট শক্তি শেষ হয়ে গেল। ক্ষতের যন্ত্রণা আর তীব্র জ্বরে তার চোখের পাতা ভারী হয়ে এলো। আন্যার শরীর ঢিলে করে দিল এবং বালিশে লুটিয়ে পড়ল। তার শ্বাসপ্রশ্বাস দ্রুত আর গরম ছিল। অজ্ঞান অবস্থার মাঝেই সেই ভয়ানক রহস্যগুলো ভাঙা ভাঙা শব্দে বাইরে আসতে শুরু করল।
বিক্রম তার পাশে বসে তার কপালে ভেজা কাপড় দিতে থাকল। তার কান সেই কথাগুলোকে জুড়তে থাকল এবং ধীরে ধীরে এক কালো ছবি সামনে আসতে শুরু করল। আরিয়ান কেন? আন্যা বিড়বিড় করছিল। বন্ধ চোখ থেকেও জল গড়িয়ে পড়ছিল। ওটা আমার বাবার সম্পত্তি ছিল, আমি ট্রান্সফারে সাইন করে দিয়েছিলাম। তবে তুমি আমাকে মারতে কেন চাও? তুমি রাক্ষস। আমার আমার সবকিছু ফেরত দাও। বিক্রম স্তম্ভিত হয়ে গেল। আরিয়ান নাম আর সম্পত্তি ট্রান্সফার, খুনের মতো শব্দগুলো তার মাথায় ঘুরতে লাগল। এটা কোনো সাধারণ লুটতরাজ ছিল না। এটা ছিল এক নিষ্ঠুর ষড়যন্ত্র, যা আপনজনদের মধ্যে রচা হয়েছিল। একজন স্বামী তার স্ত্রীকে সম্পত্তির কাগজে সই করার জন্য বাধ্য করেছে এবং তারপর সবকিছু হাতানোর জন্য তাকে মারার চেষ্টা করেছে এবং একে একটি অ্যাক্সিডেন্টের রূপ দিয়েছে। বিক্রমের শিরদাঁড়া দিয়ে বয়ে যাওয়া ঠান্ডা ভাবটা এখন বৃষ্টির জন্য নয়, বরং মানুষের পৈশাচিকতার জন্য ছিল। সে অজ্ঞান হয়ে পড়ে থাকা মেয়েটিকে দেখল। তার সুন্দর মুখ যন্ত্রণায় আর দুঃস্বপ্নে কুঁচকে যাচ্ছিল। সে নিশ্চয়ই কোনো বড় ঘরের মেয়ে হবে, কিন্তু সেই ধন সম্পদই তাকে বিষ দিয়েছিল। বিক্রম নিজের হাতগুলো দেখল। সেই হাত যা শুধু বাইকের হ্যান্ডেল, পার্সেল আর মেকানিকের যন্ত্রপাতি ধরতে জানত। মেহনতের রোজগার থেকে কিছু কয়েন কামানো হাত। তার এবং সেই মেয়েটির দুনিয়ায় আকাশ পাতাল তফাৎ ছিল। একদিকে দারিদ্র্য কিন্তু শান্তি ছিল, অন্যদিকে অঢেল সম্পদ কিন্তু ষড়যন্ত্র আর রক্ত। ডাক্তার খান ইঞ্জেকশন আর ব্যান্ডেজ করার পর চশমা খুললেন। তিনি তার কোট ঝাড়লেন এবং বিক্রমকে ধীরে ধীরে বললেন, এর বেশ গভীর চোট লেগেছে। ভাগ্য ভালো হাড় ভাঙেনি আর মাথায় চোট নেই, কিন্তু ট্রমা খুব গভীর। বিক্রম, তুমি কি ভাবছ? একে এখানে রাখা মানে বিপদ ডেকে আনা। যারা এটা করেছে তারা কোনো ছোটখাটো লোক হবে না। বিক্রম ভাবনায় ডুবে রইল। তার চোখে চিন্তার বদলে এক অদ্ভুত দৃঢ়তা চলে এলো। তার মনে পড়ল কিভাবে সেই মেয়েটি তার পা আঁকড়ে ধরে আকুতি করেছিল, কিভাবে সে হাসপাতালে যেতে মানা করেছিল। যদি সে এখন তাকে বের করে দেয় বা তার অমতে পুলিশ ডাকে, তবে সেটা তাকে আবার মারার মতোই হবে। মুম্বাইওয়ালার সেই স্বভাব, যা ভুল হতে দেখে চুপ থাকতে পারে না, তার রক্তে তার টকবক করতে শুরু করল। ডাক্তার সাহেব, একে আজ রাতে এখানেই থাকতে দিন। ওষুধ আর ব্যান্ডেজের যা খরচ হবে আমি দেব। বিক্রম দৃঢ়ভাবে বলল, আমি জানি না একে, কিন্তু আমি একে মৃত্যুর মুখ থেকে বের করে এনেছি। এখন আমি একে এভাবে ছাড়তে পারি না। এর জ্ঞান ফিরুক, তারপর দেখব। আমার মনে হচ্ছে ব্যাপারটা সোজা নয়। যদি কথা বাইরে যায় তবে ও মারা পড়বে। ডাক্তার খান বিক্রমকে অনেকক্ষণ দেখলেন, তারপর তার কাঁধে হাত রাখলেন। তো এ খুব জেদি রে ছেলে। ঠিক আছে, থাকতে দে। আমিও কোনো রোগীকে এই সময় বের করে দিতে পারি না। রাত বাড়তে থাকল। বৃষ্টি কমে গিয়েছিল, শুধু ছাদ থেকে জল টপকানোর শব্দ আসছিল। সেই কম আলোর ঘরে বিক্রম পুরনো প্লাস্টিকের চেয়ারে কুঁকড়ে বসেছিল। তার নজর সেই অচেনা মেয়েটির ওপর জমেছিল। সে জানত যে এই মুহূর্ত থেকে তার শান্ত আর একঘেয়ে জীবন শেষ হয়ে গিয়েছে। সে অজান্তেই ধনী দুনিয়ার এক টাইম বোমা বাঁচিয়ে নিয়েছিল, যা যে কোনো সময় ফেটে যেতে পারে এবং তার পুরো জীবন উড়িয়ে দিতে পারে। কিন্তু আন্নার শ্বাস প্রশ্বাস এখন স্থিরভাবে চলছিল। এটা দেখে বিক্রমের হৃদয়ে এক অদ্ভুত শান্তি ছিল। তার মনে হলো সে এমন কিছু করছে যার সত্যিই কোনো অর্থ আছে। এই বিশাল আর বেরহম শহরে এক নীরব সুরক্ষা। স্পিরিটের গন্ধ আর ধূপকাঠির সুবাস মিলে এক অদ্ভুত পরিবেশ তৈরি করছিল। ডাক্তার খান নিজের টেবিলের ওপর বসেছিলেন, চায়ের ঠান্ডা পেয়ালা হাতে নিয়ে। তিনি বিক্রমকে নয়, বরং নিজের যন্ত্রপাতির দিকে তাকিয়েছিলেন, যেন কোনো গুরুতর পদক্ষেপের কথা ভাবছেন। বিক্রমের হাতগুলো একে অপরের সাথে জট পাকিয়েছিল। আরিয়ান, সম্পত্তি, হত্যা, এই শব্দগুলো তার কানে বাজছিল। বিক্রম কোনো বোকা ছিল না। 10 বছর মুম্বাইয়ের রাস্তায় ধাক্কা খাওয়ার পর সে জানত সমাজ কিভাবে চলে। এক ধনী মেয়ে মার খেয়ে নদীর ধারে ফেলে রাখা, তার মানে প্রভাবশালী লোক আর অনেক টাকা জড়িত। আর এমন লোক যাদের কাছে এত টাকা আর ক্ষমতা আছে যে তারা নিজের স্ত্রীকে মারার নাটক সাজাতে পারে, তারা অত্যন্ত বিপজ্জনক হয়। তুই ঠিকমতো ভেবে নিয়েছিস তো বিক্রম? ডাক্তার খানের কণ্ঠস্বর নিস্তব্ধতা ভাঙল। আমি শুধু ওপর ওপর চিকিৎসা করেছি। অভ্যন্তরীণ চোটের জন্য স্ক্যানের দরকার হতে পারে। নিয়ম অনুযায়ী একে বড় হাসপাতাল আর পুলিশের কাছে থাকা উচিত। যদি এর কিছু হয়ে যায় তবে আমার এই ক্লিনিক বন্ধ হওয়া খুব তুচ্ছ ব্যাপার হবে। আমরা দুজনেই জেলে যাব। বিক্রম একটি দীর্ঘশ্বাস নিল। সে জানত ডাক্তার ঠিক বলছেন। সরকারি হাসপাতাল সবথেকে নিরাপদ বিকল্প হতো, কিন্তু তার মন অন্য কিছু বলছিল।
হাসপাতাল মানেই কাগজের কাজ, আইডি প্রুফ, পুলিশ রেকর্ড। তার স্বামীর পরিবার, যারা বিক্রমের আন্দাজে খুব প্রভাবশালী ছিল, তারা একটা ফোন কলেই তার হদিস পেয়ে যাবে। ডাক্তার সাহেব, বিক্রমের কণ্ঠস্বর গম্ভীর ছিল, যদি এখন একে হাসপাতালে নিয়ে যাই তবে কম্পিউটারে এন্ট্রি হতেই 1 ঘন্টার মধ্যে সেই লোকগুলো ওখানে পৌঁছে যাবে। তখন এ চোটের জন্য নয়, বরং প্রমাণ মোছার চেষ্টাকারীদের হাতে মারা পড়বে। এর গলার দাগগুলো দেখুন, তারা ওকে মারতে চেয়েছিল, ভয় দেখাতে নয়। এখন হাসপাতালে নিয়ে যাওয়া মানে সিংহের মুখে মাথা দেওয়া। ডাক্তার খান চুপ হয়ে গেলেন। তিনি একজন ভালো ডাক্তার ছিলেন, যিনি আগে বড় হাসপাতালে কাজ করতেন, কিন্তু ওখানকার রাজনীতিতে অতিষ্ঠ হয়ে এখানে চলে এসেছিলেন। তিনি দুনিয়ার নিষ্ঠুরতা বুঝতেন। তিনি বিক্রমের চোখে তাকালেন। সেখানে যৌবনের উদ্দীপনা নয়, বরং একজন মানুষের দায়িত্ববোধ ছিল। বিক্রম অনুনয় করল, আমি জানি আপনার জন্য কঠিন, কিন্তু দেখুন ও কিভাবে আমার পা ধরে আকুতি করেছিল। এখন যদি আমি ওকে আলোর মুখে ঠেলে দিই তবে সেটা খুনের মতো হবে। আপনি শুধু এখানে চিকিৎসা করে দিন, ওষুধের খরচ সব আমি দেখে নেব। যদি অবস্থা খারাপ হয় তবে আমি নিজেই একে হাসপাতালে নিয়ে যাব, কিন্তু এখন প্লিজ একে লুকিয়ে থাকার জায়গা দিন। ডাক্তার খান একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। এই দীর্ঘশ্বাস ছিল অসহায়তা আর সম্মান, উভয়ের সংমিশ্রণ। তিনি উঠে নিজের আলমারি থেকে সবথেকে ভালো অ্যান্টিবায়োটিক আর শক্তির ওষুধগুলো বের করলেন। ঠিক আছে, ধরে নিলাম গত জন্মের কোনো ঋণ থাকবে তোর ওপর, কিন্তু মনে রাখিস আমি শুধু ক্ষত সারাতে পারি। তোকে 24 ঘন্টা এর ওপর নজর রাখতে হবে, আর সবথেকে জরুরি, কারোর কানে যেন খবর না পৌঁছায় যে এখানে আছে। খবর বাইরে গেলে পুরো বস্তি পেশা হবে। বিক্রম মাথা নাড়ল। তার চোখে কৃতজ্ঞতা ছিল। সে তার ফোন বের করল এবং ব্যাংক অ্যাপ খুলল। স্ক্রিনে যে সংখ্যাটি ছিল তা তার 5 বছরে তিল তিল করে জমানো রোজগার ছিল। রোদ, বৃষ্টি, খিদে, তেষ্টা সহ্য করে সে ভেবেছিল এটা দিয়ে নতুন বাইক কিনবে বা গ্রামে মায়ের বাড়ির ছাদ ছাড়াবে। সে শেষবারের মতো সেই টাকার অঙ্কটি দেখল এবং কোনো দ্বিধা ছাড়াই ডাক্তার খানের অ্যাকাউন্টে অর্ধেক টাকা ট্রান্সফার করে দিল। টাকা কাটার আওয়াজ একজন গরিব শ্রমিকের জন্য বুক চিরে যাওয়ার মতো হয়, কিন্তু বিক্রমের আফসোস হল না। টাকা আবার কামানো যেতে পারে, কিন্তু প্রাণ আর ভরসা নয়। আমি ওষুধের টাকা পাঠিয়ে দিয়েছি, কিছু কম পড়লে বলে দেবেন। আমি রাতে এক্সট্রা শিফট করব, বিক্রম মিথ্যে বলল। মুখে ছিল একটি ফিকে হাসি। ডাক্তার খান মেসেজ দেখলেন। তার বৃদ্ধ চোখ ভিজে এলো। তিনি বিক্রমের অবস্থা জানতেন। তিনি কিছু বললেন না, শুধু বিক্রমের কাঁধটা টিপে দিলেন, এক নীরব প্রতিশ্রুতি যে আমরা একসাথে আছি। বিক্রম বিছানার কাছে চেয়ার টেনে বসল। হলুদ আলোতে অ্যান্নার মুখ মাসুম কিন্তু খুব নাজুক লাগছিল। সে কোনোদিন কোনো ধনী মহিলাকে এত কাছ থেকে দেখেনি, কিন্তু এখন ধনী দরিদ্রের রেখা মৃত্যুর ভয় মুছে দিয়েছিল। সে এখানে কোনো মালকিন নয়, শুধু একজন পীড়িত ছিল, আর সে কোনো সাধারণ ড্রাইভার নয়, বরং তার রক্ষক ছিল। সকালের প্রথম আলো জানালা দিয়ে আসতে শুরু করেছিল। বিক্রম জানত যে সূর্য উঠলেই মুম্বাই তার শোরগোলের সাথে জেগে উঠবে, আর সেই ভিড়ে শিকারী তার শিকার খুঁজতে শুরু করবে। সে একজন অপরিচিতের জন্য নিজের জমানো পুঁজি আর নিরাপত্তা বাজি রেখেছিল। এটা পাগলপন ছিল, কিন্তু যদি আবার বেছে নিতে হতো তবে সে এটাই করত, কারণ এই পাষাণ হৃদয়ের শহরে যদি মানুষ মানুষের জন্য একে অপরকে না বাঁচায় তবে বেঁচে থাকার কি মানে? মুম্বাইয়ের সকাল পাখিদের কিচিরমিচির দিয়ে নয়, বরং গাড়ির হর্ন, ফেরিওয়ালার ডাক আর কয়লার ধোঁয়ার গন্ধে হতো। বিক্রমের 15 বর্গফুটের ছোট ঘরে একটি বিরল শান্তি ছিল। সে পুরনো গ্যাস স্টোভে কিছু রান্না করছিল। স্টোভে খিচুড়ি ফুটছিল, যেখান থেকে নতুন চাল আর সম্বরা দেওয়ার সুগন্ধ আসছিল। যে হাতগুলো শুধু রেঞ্চ আর স্ক্রুড্রাইভার ধরত, আজ তা আনাড়িভাবে হাতা নাড়ছিল, যাতে খিচুড়ি পুড়ে না যায়। অ্যান্না এখনও মেঝের ওপর বিছানো মাদুরে শুয়েছিল, কারণ বিক্রম তার একমাত্র বিছানাটি ওষুধ আর জিনিসের জন্য খালি করে দিয়েছিল, যাতে তাকে শোয়ানোর জায়গা করা যায়। তার একটু জ্ঞান ফিরেছিল, কিন্তু সে খুব দুর্বল ছিল। বিক্রম গরম খিচুড়ির বাটি নিয়ে তার কাছে গেল। এক এক চামচ ফুঁ নিয়ে ঠান্ডা করল, যেন কোনো বাবা তার অসুস্থ সন্তানকে খাওয়াচ্ছে। একটু সাহস করে খেয়ে নাও, শুধু সাধারণ খিচুড়ি। বিক্রম নিজের ভারী কণ্ঠস্বরকে নরম করে বলল। অ্যান্না সেই অপরিচিত লোকটিকে দেখল। পুরনো গেঞ্জি পরা, কপালে ঘাম,
কিন্তু সেই ঘামের গন্ধ তাকে তার স্বামীর দামি পারফিউমের মতো বিঁধছিল না। সে মুখ খুলল। খিচুড়িতে একটু পোড়া স্বাদ ছিল, কিন্তু শুকনো গলা দিয়ে নিচে নামতেই তা তার কাছে দুনিয়ার যে কোনো পদের চেয়ে বেশি সুস্বাদু মনে হল। এই গরিব বস্তিতে এই খিচুড়ি দয়ার এক বিলাসিতা ছিল। বাইরে থেকে কেউ ডাক দিল, এই বিক্রম, আজ গাড়ি চালাবি না? ভাড়া সময় মতো চাই পরের মাসে। বিক্রম হেসে উড়িয়ে দিল। সে সত্যিটা বলতে পারত না। একই সময়ে বিক্রমের বস্তি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, কিন্তু মর্যাদায় বহু দূরে, আন্নার শ্বশুরবাড়িতে পরিবেশ ছিল একদম উল্টো। আলিশান ভিলার ঠান্ডা এসি রুমে ইতালিয়ান মার্বেল চকচক করছিল। টেবিলের ওপর খিচুড়ি নয়, বরং দামি ওয়াইনের বোতল ছিল। আরিয়ান, আন্নার স্বামী, সোফায় পা ছড়িয়ে ওয়াইনের গ্লাস ঘোরাচ্ছিল। তার মুখে স্ত্রীকে হারানোর কোনো দুঃখ ছিল না। সামনে তার মা, মিসেস মালহোত্রা বসেছিলেন। গলায় মুক্তোর মালা, কিন্তু চোখে নিষ্ঠুলতা। সমীর খবর দিয়েছে? মিসেস মালহোত্রা ঠান্ডা স্বরে জিজ্ঞেস করলেন। আরিয়ান পনিরের টুকরো মুখে দিয়ে এক শয়তানি হাসি দিল। হ্যাঁ মম, ও বলেছে কাজ খতম হয়ে গিয়েছে। গাড়ি রাত 2টোয় নালায় পড়েছে। বৃষ্টি খুব বেশি ছিল। সিসিটিভি বন্ধ ছিল। নিশ্চিতভাবেই ও কুমিরের খাবার হয়ে গিয়েছে। এখন শুধু কয়েকদিন পর কাটতে কাটতে স্ত্রীর লাশ খোঁজার নাটক করতে হবে, আর ডেথ সার্টিফিকেট বানাতে হবে। সে ওয়াইনের চুমুক দিল। বোকা মহিলা ভাবত আমার বাবার দৌলত চেপে বসে থাকবে, আর আমি কিছুই করতে পারবো না। শেষ পর্যন্ত ও আমাদের কাছে শুধু একটা দাবার ঘুঁটি ছিল। মিসেস মালহোত্রা সন্তোষের সাথে মাথা নাড়লেন। আইনজীবী কাগজ তৈরি করেছে। ডেথ সার্টিফিকেট পেতেই সমস্ত প্রপার্টি আর কোম্পানির শেয়ার নিজের নামে করে নিস। একটা পয়সাও বাইরে যাওয়া উচিত নয়। বোর্ড মেম্বাররা ওত পেতে বসে আছে। আপনি চিন্তা করবেন না মম। আরিয়ান গ্লাসটি টেবিলের ওপর ঠুকে রাখল। সব হাতের মুঠোয়। অ্যাক্সিডেন্টের আগে ও সই করে দিয়েছে। এখন ওর মরে যাওয়া সব কিছু বৈধ করে দেবে। কেউ একজন শোকাতুর বিধবা স্বামীর উপর সন্দেহ করবে না। ভিলায় হাসির রোল উঠে গেল। তারা পরিবারের এক সদস্যের মৃত্যু উদযাপন করছিল, যেন কোনো বড় বিজনেস ডিল ক্র্যাক করেছে। তাদের দুনিয়ায় সম্পর্ক ব্যাংক ব্যালেন্স দিয়ে মাপা হতো, আর জীবন ছিল শুধু একটি বাধা। তাদের ঠোঁটে লেগে থাকা লাল ওয়াইন আন্নিয়ার রক্তের মতো মনে হচ্ছিল। ছোট ঘরে ফিরে আসি। বিক্রম আন্নিয়াকে শুইয়ে দিল এবং চাদর ঠিক করে দিল। এই বৈপরীত্য যন্ত্রণাদায়ক ছিল। একদিকে দারিদ্র্য আর ভালোবাসা, অন্যদিকে ধন সম্পদ আর ঘৃণা। আন্নিয়া বিক্রমকে দেখল, যে মেঝের ওপর বসে অবশিষ্ট খিচুড়ি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিল, যাতে কাজে বের হতে পারে। সে অনুভব করল যে রেশমের বিছানায় শুয়েও সে কোনোদিন এমন অকৃত্রিম যত্ন পায়নি। ধন্যবাদ, আন্নিয়া দুর্বল কণ্ঠে বলল। বিক্রম মাথা তুলল। মুখে খিচুড়ি ছিল। মাসুমভাবে হাসল। আরে ম্যাডাম, এতে ধন্যবাদের কি আছে? যে কেউ হতো সে এটাই করত। আমি বাইরে থেকে তালা লাগিয়ে যাচ্ছি। সন্ধ্যায় আসব। কোনো সমস্যা হলে দেয়ালে ধাক্কা দেবেন, ডাক্তারখান শুনতে পাবেন। সে নিজের ছেঁড়া ইউনিফর্ম পরে আবার সেই ভিড়ে একজন সাধারণ ড্রাইভার হয়ে বেরিয়ে গেল। দরজা বন্ধ হল, কিন্তু আসল যুদ্ধ সবেমাত্র শুরু হয়েছিল। সেই ভিলার মিথ্যে শান্তি আর এই ঘরের নাজুক নিরাপত্তা খুব শীঘ্রই সংঘর্ষে লিপ্ত হতে চলেছিল। সেই অলক্ষণে রাতের 3 দিন পর আন্নিয়ার ঝড় অবশেষে ছাড়ল। তেল আর ফিনাইলের গন্ধে ভরা সেই ছোট ঘরে বাতাস ভারী ছিল, একদম বাইরের আকাশের মতো, যা বৃষ্টির জন্য প্রস্তুত ছিল। বিক্রম একটি নিচু প্লাস্টিকের চেয়ারে বসেছিল। হাতে একটি না জ্বালানো সিগারেট ঘোরাচ্ছিল। তার নজর সেই মেয়েটির উপর স্থির ছিল, যে দেয়ালের উপর ভর দিয়ে বসেছিল। আন্নিয়া এখন জ্ঞান ফিরে পেয়েছিল, কিন্তু তার চোখ ছিল শূন্য, যেন কোনো গভীর কুঁয়ো যার কোনো তলা নেই, যাতে এমন আতঙ্ক ভরা ছিল যা ভাষায় বর্ণনা করা কঠিন। এখন শরীর কেমন? কিছু খাবে? বিক্রম জিজ্ঞেস করল। তার কণ্ঠস্বর অনেক রাত জেগে থাকার কারণে ভারী হয়ে গিয়েছিল। আন্নিয়া ধীরে ধীরে মাথা নাড়ল। তার এলোমেলো চুলগুলো মুখের একপাশ ঢেকে রেখেছিল। সে এতক্ষণ চুপ ছিল যে বিক্রমের মনে হল সে আবার সেই ভয়ানক নিস্তব্ধতায় ডুবে যাবে। কিন্তু তারপর তার শুকনো ঠোঁট নড়ল, আর চোখের জল গাল বেয়ে পড়তে লাগল। তুমি আমাকে কেন বাঁচালে? আন্নিয়া ভাঙা গলায় জিজ্ঞেস করল। আমার মরে যাওয়াই উচিত ছিল। আমার মরে যাওয়াতেই ওরা খুশি হতো। এই কথাটি বিক্রমের হৃদয় চিরে দিল। সে তৎক্ষণাৎ উত্তর দিল না, শুধু এক গ্লাস হালকা গরম জল তার হাতে ধরিয়ে দিল। জীবন মৃত্যু ওপরওয়ালার হাতে, কিন্তু জীবন বাবা মায়ের দেওয়া এক আমানত।
যে কেউ এসে এটা যখন খুশি নিয়ে নিতে পারে না। আমাকে বলো, আসলে ওই রাতে কি হয়েছিল? তোমার স্বামী তোমাকে কেন মারতে চেয়েছিল? যেন কেউ ব্যথার জায়গায় হাত দিল। আন্যার পুরো শরীর কেঁপে উঠল। সে জলের গ্লাসটি এত জোরে ধরল যে আঙুলগুলো সাদা হয়ে গেল। সেই ভয়ানক রাতের স্মৃতিগুলো কোনো সিনেমার মতো তার চোখের সামনে চলতে লাগল। ওটা আমাদের বিয়ের ৩য় বার্ষিকী ছিল। আন্যা ফুপিয়ে ফুপিয়ে বলতে শুরু করল। আরিয়ান একটি রোমান্টিক ডিনার প্ল্যান করেছিল, মোমবাতি, গোলাপ আর আমার পছন্দের ওয়াইন। ও বলেছিল যে ও নিজের ভুলগুলো শুধরে নিতে চায়। আমি বোকা ছিলাম যে ওর কথাই ভুলে গিয়েছিলাম। বিক্রম চুপচাপ শুনতে থাকল, কিন্তু ভেতর ভেতর তার রক্ত টকবক করছিল। ওয়াইন খেতেই আমার মাথা ঘুরতে লাগল, শরীর অবশ হয়ে গেল। তখনই আমার শাশুড়ি মিসেস মালহোত্রা ঘরে এলেন। তিনি টেবিলের ওপর কিছু কাগজপত্র ছুঁড়ে দিলেন। ওগুলো আমার বাবার পুরো সম্পত্তি আর কোম্পানির শেয়ার ট্রান্সফার করার পেপারস ছিল। তাদের আমি নয়, শুধু আমার সাইন দরকার ছিল। বিক্রম মুষ্টিবদ্ধ করল, নখ তালুতে বসে গেল। সে ভাবতেও পারছিল না যে ধনীদের জাঁকজমকের পিছনে এত অন্ধকার থাকতে পারে। আমি সাইন করতে মানা করলাম। আন্যার চোখে ভয় ভেসে উঠল। তখন আরিয়ান, যাকে আমি এত ভালোবেসেছিলাম, সে জানোয়ার হয়ে গেল। সে আমার চুল ধরল, আমার মাথা টেবিলের উপর ঠুকল। আমার এখনও ওর গলার আওয়াজ মনে পড়ছে, সই কর নয়তো লাশও পাওয়া যাবে না। নেশা আর মারের কারণে আমি ভেঙে পড়লাম আর সাইন করে দিলাম। একটি হেরে যাওয়া মানুষের আঁকাবাঁকা সাইন। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। বিক্রম নিজের শিরদাঁড়ায় শিহরণ অনুভব করল। মানুষ এত নিচে নামতে পারে? স্ত্রীকে মারার ষড়যন্ত্র, তাও আবার সম্পত্তির জন্য। সাইন করার পর তারা আমার ওপর মদ ছিটিয়ে দিল, যাতে মনে হয় যে আমি নেশাগ্রস্ত অবস্থায় অ্যাক্সিডেন্টের শিকার হয়েছি। আরিয়ান আমাকে গাড়িতে তুলে নদীর ধারে নিয়ে গেল। ও আমাকে বাইরে টেনে বের করল। আমি ওর কাছে ভিক্ষা চাইলাম, কিন্তু ও আমাকে খাদের নিচে ধাক্কা দিয়ে দিল আর আমার স্কুটিও নিচে ফেলে দিল। ও ওপরে দাঁড়িয়ে দেখে থাকল। যতক্ষণ ওর বিশ্বাস হলো না যে আমি ডুবে গিয়েছি, ততক্ষণও গেল না। এটা শুনে বিক্রমের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে জোরে টেবিলের ওপর ঘুষি মারল। জলের গ্লাস উল্টে গেল। দরিন্দা সব, সে গর্জে উঠল। সে একজন শ্রমিক মানুষ ছিল। সে রাস্তায় মারপিট ঝগড়া দেখেছিল, কিন্তু এটা ছিল শিক্ষিত লোকেদের পশুত্ব। এটা এসি রুমে বসে রচা মৃত্যু ষড়যন্ত্র ছিল। আন্না বিক্রমের রাগে ভয় পেয়ে গেল, কিন্তু তারপর সে অনুভব করল যে এই রাগ তার জন্য নয়, বরং সেই অপরাধীদের জন্য। সে হাঁটুতে মাথা দিয়ে হু হু করে কেঁদে ফেলল। বিক্রম জানালার কাছে গেল এবং নিজেকে শান্ত করার জন্য সিগারেট জ্বালালো। ধোঁয়া বাতাসে মিশে গেল। সে সেই অন্ধকার গলিটা দেখছিল, কিন্তু মাথায় তুফান চলছিল। আন্নার কাহিনী শুধু একটি দুর্ঘটনা ছিল না, এটা ছিল এক মস্ত বড় বিপদ, যা এখন বিক্রমের কাঁধে এসে পড়েছিল। তার এক অংশ, সেই ভীতু সাধারণ মানুষটি, চিৎকার করে বলছিল যে থেমে যা। আন্নার শত্রুরা খুব শক্তিশালী। তাদের কাছে টাকা আছে, পুলিশ আছে, গুন্ডা আছে। বিক্রম কে ছিল? একজন সামান্য বাইক ট্যাক্সি চালক। যদি তারা জানতে পারে যে সে আন্নাকে লুকিয়ে রেখেছে, তবে তারা তাকে পিঁপড়ের মতো পিষে ফেলবে। গ্রামে তার বৃদ্ধ মা ছিল, একটি সাধারণ জীবন ছিল যা সে বাঁচাতে চেয়েছিল। এতে জড়ানো মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। কিন্তু তার দ্বিতীয় অংশ, সেই স্বাভিমানী আর নেক মানুষটি, তাকে পিছিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছিল না। সে ঘুরে আন্নাকে দেখল। ও ভেঙে পড়েছিল, কিন্তু ওর সাহায্যের দরকার ছিল। যদি বিক্রম ওকে বের করে দেয়, তবে ও মারা যাবে, আর ওর মৃত্যুর বোঝা বিক্রমের আত্মার উপর চিরকাল থাকবে। সে কি সেই ধনী জানোয়ারদের জিততে দেখতে পারবে? ভাইয়া, আন্নার ধীর কণ্ঠস্বর তাকে বর্তমানে ফিরিয়ে আনল। আপনি ভয় পাচ্ছেন না। আমি বুঝতে পারছি আমার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি আমাকে যেতে দিন। আমি আমার পথ নিজে খুঁজে নেব। আমি আপনাকে বিপদে ফেলতে চাই না। বিক্রম সিগারেট নিভিয়ে দিল এবং সরাসরি আন্নার চোখে তাকালো। একজন গরিব কিন্তু স্বাভিমানী পুরুষের দৃষ্টি। তুমি কোথায় যাবে? বাইরে, যাতে ওরা তোমাকে আবার মারতে পারে। আমি বললাম না, আমি তোমাকে বাঁচিয়েছি মানে দায়িত্বও আমার। ভয়, হ্যাঁ, ভয় তো আমারও লাগে। কোনো গরিবের না আমিরের সাথে লাগতে ভয় লাগে, কিন্তু আমার সেই ভয়ের চেয়ে বেশি ভয় লাগে নিজের চোখে নিচে নেমে যেতে। যদি আজ আমি তোমাকে ছেড়ে দিই, তবে রাতে শান্তিতে ঘুমাতে পারবো না। ঘরে একটি নিস্তব্ধতা ছেয়ে গেল, কিন্তু এবার তা ভয়ের নয়, বরং এক প্রতিশ্রুতির নিস্তব্ধতা ছিল। বিক্রম নিজের পক্ষ বেছে নিয়েছিল। সে এক বিশাল রাক্ষসের সাথে নিজের খালি হাত আর সাহসের জোরে লড়ার সিদ্ধান্ত নিয়েছিল। এখন থেকে তুমি এখানেই থাকবে, বিক্রম দৃঢ়ভাবে বলল। আমার কাছে টাকা নেই, পাওয়ার নেই, কিন্তু আমার কাছে এই জান আছে আর আমার বন্ধু বান্ধব আছে।
তারা টাকা দিয়ে আকাশ কিনতে পারে, কিন্তু আমরা বুদ্ধি আর ভ্রাতৃত্ব দিয়ে তাদের মুখোশ খুলে ফেলব। তোমাকে বেঁচে থাকতে হবে এটা দেখার জন্য যে ওরা কিভাবে বরবাদ হয়। আন্যা বিক্রমকে দেখল, তার চোখে আবার জল এলো, কিন্তু এবার তা আশার জল ছিল। এই বেরহম শহরে সে একজন অপরিচিতের মধ্যে নিজের রক্ষক খুঁজে পেয়েছিল। বাইরে বৃষ্টি আবার তেজ হয়েছিল, কিন্তু সেই ছোট ঘরে এক ধনী ঘরের নির্যাতিতা বউ আর এক গরিব বাইক চালকের মধ্যে এক অদ্ভুত বন্ধন তৈরি হয়ে গিয়েছিল, এমন এক যুদ্ধের জন্য যা সমান পাল্লার ছিল না, কিন্তু সত্যের ছিল। তুফানের পরের দিনগুলোতে মুম্বাইয়ের আকাশ এখনও ধূসর ছিল, কিন্তু আসল গুমোট আবহাওয়া ছিল আরিয়ানের ভিলায় চলা কালো ষড়যন্ত্রের মধ্যে। আরিয়ান নিজের স্টাডি রুমে দাঁড়িয়েছিল, হাতে হুইস্কির গ্লাস ছিল, চোখ রাগে লাল ছিল। তার সামনে একজন প্রাইভেট ডিটেকটিভ দাঁড়িয়েছিল, যে টেবিলের ওপর মিঠি নদীর কিছু ফটো রাখল। লাশ পাওয়া যায়নি, ডিটেকটিভ নির্লিপ্ত কণ্ঠে বলল। ওই রাতের স্রোতের ফিসাবে যদিও ডুবে যেত, তবে এতক্ষণে ওর্লির কাছে জালে আটকে যেত। কিন্তু আমার ডুবুরিরা দুদিন ধরে খুঁজেছে, শুধু আবর্জনা পাওয়া গিয়েছে। আর কোনো হাসপাতাল বা পুলিশ স্টেশনে এমন কোনো মেয়ের রেকর্ড নেই। আরিয়ান ক্ষেপে গেল এবং নিজের গ্লাসটি দেয়ালে আছড়ে মারল। কাঁচ ভাঙার শব্দ কোনো পশুর আর্তনাদের মতো শোনাল। তার মানে ও বেঁচে আছে। একটা নাজুক মেয়ে যাকে আমি নেশা দিলাম, মারলাম, নদীতে ফেললাম, সে বেঁচে থাকল কি করে? ডিটেকটিভ একদম শান্ত ছিল। হতে পারে কেউ ওকে বাঁচিয়ে নিয়েছে। আর যদি ও বেঁচে থাকে এবং পুলিশের কাছে না গিয়ে থাকে, তবে তার মানে ও লুকিয়ে আছে। ও জানে যে কে ওকে মারতে চায়। একটা আহত জানোয়ার নিজের গুহা খোঁজে। আপনার উচিত চারপাশের বস্তির ছোট ক্লিনিক আর ডিসপেন্সারিতে খোঁজ করা। ওখানকার ডাক্তাররা প্রায়ই পুলিশকে খবর দেয় না। ডিটেকটিভের পরামর্শ আরিয়ানের ভেতরের শয়তানকে জাগিয়ে দিল। সে এক শয়তানি হাসি দিয়ে ফোন তুলল এবং এলাকার সেই লোকাল ভাই গুন্ডাকে কল করল, যাকে দিয়ে সে তার নোংরা কাজ করাত। পুরো শহর চষে ফেল। ওই নোংরা বস্তিগুলোর ক্লিনিক, ওষুধের দোকানে নজর রাখো, আর নেয়ার ফটো দেখাও। যে খবর দেবে তাকে 1 লাখ নগদ, আর যে ওকে লুকিয়ে রেখেছে তাকে আর মেয়েটিকে দুজনকে খতম করে দাও। আদেশ জারি হয়ে গেল। বাইকে সাওয়ার ট্যাটু করা গুন্ডারা মুম্বাইয়ের গলিতে ঘুরতে শুরু করল। তাদের চিলের মতো চোখ প্রতিটি মেডিকেল স্টোর আর ডাক্তারের ক্লিনিক স্ক্যান করছিল। ওদিকে বিক্রম নিজের বস্তি থেকে 3 কিলোমিটার দূরের এক মেডিকেল স্টোর থেকে ব্যান্ডেজ আর অ্যান্টিবায়োটিক কিনে বের হচ্ছিল। সে পাশের দোকান থেকে কেনেনি, কারণ তার সন্দেহ হয়েছিল। যেমনই সে ওষুধের ব্যাগ নিয়ে নিজের পুরনো বাইক ঘোরাতে লাগল, সে রিয়ার ভিউ মিরারে একটি কালো পালসার দেখল। তাতে দুজন ছেলে বসেছিল, মুখের মাল বাঁধা। তাদের নজর বিক্রমের হাতে থাকা ওষুধের ব্যাগের ওপর স্থির ছিল। বিক্রম তৎক্ষণাৎ রেস দিল না। সে জুতোর ফিতে বাঁধার নাটক করল এবং আর চোখে দেখল। তাদের মধ্যে একজন ফোন বের করল, হয়তো ফটো মেলাচ্ছিল, আর অন্যজনকে ইশারা করল। চেনা সহজ ছিল না, কিন্তু একজন গরিব বাইক চালকের এতগুলো ওষুধ কেনা সন্দেহ তৈরি করছিল। বিক্রম বুঝতে পারল যে শিকার শুরু হয়ে গিয়েছে। যদি সে এখন সরাসরি ডাক্তারখানের কাছে যায়, তবে সে মৃত্যুকে নিজেই ঘরে ডেকে আনবে। ইঁদুর বেড়াল খেলা খেলতে হবে। বিক্রম বিড়বিড় করল এবং একটি শক্ত হাসি তার মুখে ফুটে উঠল। সে হেলমেটের কিতে কষল এবং কিক মারল। বস্তির দিকে ঘোরার বদলে সে ভিড়ভাট্টা বাজারের দিকে বাইক ঘুরিয়ে দিল। পেছনের গুন্ডারা তৎক্ষণাৎ পিছু নিল। বিক্রম জোরে চালাচ্ছিল না, শুধু এতটাই দূরত্ব বজায় রেখেছিল যাতে তারা তাকে দেখতে পায় কিন্তু ধরতে না পারে। সে তাদের মূল রাস্তা দিয়ে ঘুরিয়ে চোর বাজারের মতো পুরনো এলাকায় নিয়ে গেল। এখানে এসে খেলা বদলে গেল। সরু গলি যেখানে একবারে মাত্র একটি বাইক বের হতে পারত, মাকড়সার জালের মতো জট পাকানো। দুপাশে দোকানের মালামাল রাস্তা পর্যন্ত ছড়ানো ছিল। খাবারের সুগন্ধ আর শোরগোল, এটা বিক্রমের নিজের এলাকা ছিল। সে এখানকার প্রতিটি গর্ত আর প্রতিটি মোড় চিনত। বিক্রম গতি বাড়াল। হাতগাড়ি আর রিকশার মাঝখান দিয়ে নিজের বাইক কাঁপিয়ে বের করে নিল। পেছনের গুন্ডারা হকচকিয়ে গেল। তাদের কাছে ক্ষমতা ছিল, কিন্তু বিক্রমের কাছে রাস্তার চেনা জ্ঞান ছিল। বিক্রম সঠিক সময়ে দেখল যে একটি ছোট টেম্পো গুদাম থেকে ব্যাক করছে এবং রাস্তা প্রায় ব্লক করে দিয়েছে। বিক্রম চুল পরিমাণ জায়গা দিয়ে বেরিয়ে গেল। পেছনে আসা পালসারটিকে জোরে ব্রেক কষতে হল। গালিগালাজের শব্দ হর্নের আওয়াজে চাপা পড়ে গেল। কিন্তু বিক্রম জানত যে এটুকুই যথেষ্ট নয়। সে আরও দুটো গলি ঘুরে একটি পুরনো ইমারতের বেসমেন্ট পার্কিংয়ে ঢুকে পড়ল। সে দ্রুত নিজের জ্যাকেট খুলে উল্টো করে পরে নিল। এখন সেটি কালো রঙের ছিল। ডিকি থেকে বের করে অন্য একটি টুপি পরে নিল। কিছু সেকেন্ডের মধ্যেই তাকে একজন ডেলিভারি বয়ের মতো দেখতে লাগল। সে নিজের বাইক সেখানেই ফেলে দিল, কারণ নম্বর প্লেটে কাদা লেগেছিল এবং এমনিতেও ওটা পুরনো খটখারা বাইক ছিল। সে হেঁটেই কাপড়ের বাজারের ভিড়ে মিশে গেল। সে 3টি গলি হেঁটে পার করল, তারপর এক পরিচিত অটোরিকশা কাকার সাথে বসে ডাক্তারখানের ক্লিনিক থেকে 2 গলি দূরে নামল। কেউ পিছু নিচ্ছে না তা নিশ্চিত হওয়ার পর
সে পেছনে দেয়াল টপকে ভেতরে ঝাঁপ দিল। ডাক্তার খান ভেষজ ওষুধ পিসছিলেন। ছায়া দেখে ভয় পেয়ে গেলেন, কিন্তু বিক্রমকে চিনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আরে বাপরে, তুই চোরের মতো কেন আসছিস? বিক্রম ঘামে ভেজা ছিল। সে জানালা বন্ধ করল। ডাক্তার সাহেব, ওরা শিকারে বেরিয়ে পড়েছে। মেডিকেল স্টোরে দুটো গুন্ডা মিলেছিল। ওরাই এলাকা তন্ন তন্ন করে খুঁজছে। এটা শুনে বিছানায় বসে থাকা আনিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওরা কি আমাদের খুঁজে পেয়েছে? আপনার কিছু হয়নি তো? বিক্রম আনিয়ার দিকে তাকালো। এখন তার চোখে সরলতা নয়, বরং একজন শিকারীর চকমকানি ছিল। ওরা এখনো খুঁজে পায়নি। আমি ওদের ধোঁকা দিয়েছি, কিন্তু এখন এই জায়গা নিরাপদ নয়। আমাদের প্ল্যান বি দরকার। বিক্রম নিচে বসল এবং মুম্বাইয়ের একটি পুরনো মানচিত্র খুলল। ওরা ভাবছে আমরা ইঁদুর আর গর্তে লুকিয়ে আছি, কিন্তু ওরা ভুলে গিয়েছে যে মুম্বাইয়ের এই গলিগুলো আমাদের দুনিয়া, ওদের নয়। বিক্রম এক নতুন পরিকল্পনা করল। সে এখন আর লুকিয়ে বসে থাকবে না। সে তার মতো গরিব আর মেহনতি বন্ধু, চায়ওয়ালা, মুচি আর ভিখারিদের নেটওয়ার্ক ব্যবহার করবে। সে এই বস্তিকে একটি দুর্গে পরিণত করবে। যদি কোনো অপরিচিত এখানে আসে, তবে বিক্রম আগেই জানতে পারবে। আনিয়া, তুমি কি আমার উপর ভরসা করো? বিক্রম জিজ্ঞেস করল। আনিয়া সেই ধুলোবালি আর ঘামে ভেজা মানুষটিকে দেখল এবং তার মধ্যে একজন যোদ্ধাকে দেখতে পেল। সে মাথা নাড়ল। আমার প্রাণের চেয়েও বেশি আপনার উপর ভরসা আছে। সেই রাতে বিক্রম ঘুমাল না। সে দরজায় বসে রইল, হাতে রেঞ্জ নিয়ে। ধনীদের কাছে টাকা ছিল, কিন্তু বিক্রমের কাছে রাস্তার চাতুর্য ছিল। অন্ধকারে সেই বাইক চালকের মাথায় একটি পাল্টা আক্রমণ রূপ নিচ্ছিল, এমন এক চাল যা শিয়ালদের তাদের নিজেদের জালেই ভাসাবে। পরের দিন বিক্রম তার ছেঁড়া পুরনো জামাকাপড় ছেড়ে একটি পরিষ্কার ডোরাকাটা শার্ট পরল। আয়নায় তার চোখে এখন আর সেই লাচারি ছিল না, যা সাধারণত যাত্রীদের সামনে মাথা নত করার সময় থাকত। এখন সেখানে এমন এক মানুষের জেদ ছিল যে দুনিয়া দেখে নিয়েছে। সে আনিয়াকে বলল, দরজা বন্ধ রাখবে। আমি আমার কিছু বিশেষ বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। আমরা হাত গুটিয়ে মৃত্যুর অপেক্ষা করতে পারি না। আমাদের জানতে হবে শত্রু কি করছে। মিটিংয়ের জায়গা কোনো এসি ক্যাফে নয়, বরং মোড়ের মুন্না ভাইয়ের চায়ের দোকান ছিল, যেটিকে এলাকার নিউজ এজেন্সি বলা হতো। এখানে ধুলো আর শোরগোলের মাঝে শহরের সবচেয়ে দামি খবর পাওয়া যেত। সেখানে ৩ জন লোক তার জন্য অপেক্ষা করছিল, তার সবথেকে বিশ্বস্ত সঙ্গী। একজন ছিলেন বালা কাকা, যিনি ৩০ বছর ধরে ট্যাক্সি চালাচ্ছেন এবং শহরের প্রতিটি বড় হোটেল আর আমোদ প্রমোদের আড্ডা চেনেন। দ্বিতীয়জন ছিল বান্টি, এক রোগা পাতলা ছেলে যে মোবাইল রিপেয়ারিং করত, কিন্তু কিবোর্ডের ওপর তার আঙুল জাদুকরের মতো চলত। আর তৃতীয়জন ছিলেন মাসি, যিনি লটারি আর সবজি বিক্রি করতেন, কিন্তু যার নেটওয়ার্ক বড় ঘরের পরিচারিকাদের পর্যন্ত বিস্তৃত ছিল। আজ আমার তোমাদের সাহায্য চাই, বিক্রম কোনো ভূমিকা না করেই বলল। সে টেবিলের ওপর আরিয়ানের ফটো আর তার কোম্পানির কিছু নাম রাখল, যা আনিয়া বলেছিল। আমার এই লোকগুলোর পুরো কুণ্ডলী চাই, কোথায় যায়, কি খায়, কার সাথে শোয়, আর সবথেকে জরুরি, ওরা কি লুকাচ্ছে। বালা কাকা ফটো দেখে বিড়িতে টান দিলেন। এই হারামখোরকে তো আমি চিনি। ও প্রায়ই দক্ষিণ মুম্বাইয়ের ওই বড় ক্লাবে যায়। আমি অনেকবার ওর কাছে মেয়ে পৌঁছে দিয়েছি। দেখতে ভদ্র লাগে, কিন্তু ভেতর থেকে পুরো পচা। ওখানকার গার্ডরা আমার বন্ধু, আমি খবর নিচ্ছি। বান্টি কোম্পানির কার্ড তুলে নিল এবং নিজের চশমা ঠিক করতে করতে হাসল। ইন্টারনেটের কাজ আমার ওপর ছেড়ে দাও ভাই। এই বুড়োগুলো ভাবে যে মেসেজ ডিলিট করলে সব মুছে যায়, কিন্তু ডিজিটাল দুনিয়ায় কিছুই মরে না। আমি ওদের সোশ্যাল মিডিয়া আর গোপন অ্যাকাউন্টে ঢুকে দেখছি, কিছু না কিছু নোংরামি তো অবশ্যই পাবো। মাসি পান চিবোতে চিবোতে বললেন, ওই জুহুর বাংলোটা আছে না, আমার এক ভাইজি ওদের প্রতিবেশীর বাড়িতে কাজ করে। আমি ওকে কাজে লাগাচ্ছি। ঘরের ভেতরের কথা বাইরের লোকের চেয়ে পরিচারিকারা বেশি জানে। বিক্রম তার বন্ধুদের দেখল এবং তার বুক গর্বে চওড়া হয়ে গেল। এরা সেই লোক যাদের সমাজ আবর্জনা মনে করত, অদৃশ্য ভাবত, কিন্তু এটাই ছিল তাদের শক্তি। তারা সব জায়গায় ছিল, সব কিছু দেখত আর শুনত। আরিয়ানের পরিবার গোয়েন্দা আর গুন্ডা কিনতে পারত, কিন্তু এই বিশ্বস্ততা কিনতে পারত না। ধন্যবাদ বন্ধুরা, বিক্রমের গলা ধরে এলো। কাজ বিপজ্জনক, কিন্তু যদি আমরা সফল হই। বান্টি মাঝপথেই থামিয়ে দিল। আরে থাম ইয়ার, ভাইয়ের জন্য জান হাজির। আর এমনিতেও এই অহংকারী ধনীদের দম্ভ ভাঙতে খুব মজা আসবে। মিটিং শেষ হলো এবং সবাই নিজের কাজে লেগে পড়ল। বিক্রম যখন ঘরে ফিরল, তখন তার কাছে শুধু আশা নয়, এক নিরেট পরিকল্পনা ছিল। দরজা খুলতেই আনিয়া তাকে দেখল। বিক্রমকে এখন আর সেই ভীতু ড্রাইভার মনে হচ্ছিল না। সে একজন সেনাপতির মতো দাঁড়িয়েছিল। সে মেঝের ওপর একটি বড় কাগজ মেলল এবং তার ওপর আরিয়ানের পরিবারের দুর্বলতাগুলো লিখতে শুরু করল। দেখো,
বিক্রম আনিয়ার হাত ধরল। তার স্পর্শ এখন এক বন্ধু আর রক্ষকের মতো ছিল। ওরা ভাবছে ওরা সব পরিষ্কার করে দিয়েছে, কিন্তু অপরাধী সব সময় চিহ্ন রেখে যায়। তোমার স্বামীর ওপর অনলাইন জুয়ার কোটি কোটি টাকার দেনা আছে। বান্টি ট্রানজ্যাকশনগুলো খুঁজে বের করেছে। সামনের সপ্তাহে হতে চলা শেয়ার হোল্ডার্স মিটিংয়ের আগে তাকে সেই দেনা মেটাতে হবে। এই কারণেই সে তোমার মৃত্যু আর উত্তরাধিকারের জন্য এত মরিয়া হয়ে উঠেছে। আনিয়ার চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। বিক্রম তার দেশি বুদ্ধি আর বন্ধুদের সাহায্যে সেটা করে দেখালো, যা পুলিশও হয়তো পারত না। আনিয়ার মনে হলো সে এখন আর একা নয়। আমরা এখন আর পালাবো না, বিক্রম বলল। আমরা প্রমাণ জোগাড় করব, আর ওই মিটিংয়ের দিনই ধামাকা করব। তুমি সবার সামনে যাবে আর নিজের অধিকার দাবি করবে। সেই ছোট ঘরে সন্ধ্যা নেমে আসছিল, কিন্তু তাদের মনোবল সূর্যের মতো চড়ছিল। এক গরিব মানুষের বুদ্ধি আর এক মরিয়া মহিলার সাহস মিলে এমন এক তুফান আনতে চলেছিল, যার জন্য সেই ধনী পরিবার প্রস্তুত ছিল না। বিক্রম অনুভব করল যে তার পুরনো জীবন শেষ হয়ে গিয়েছে। এখন সে শুধু একজন ড্রাইভার নয়, বরং ইনসাফের এক সৈনিক। বড়দিন আসার আগের রাতে বিক্রমের ঘরে নিস্তব্ধতা এমন ছিল যেমন ঝড়ের আগে হয়। সেই ভাঙা টেবিলের ওপর যেখানে প্রায় শুধু নুডলস বা চা থাকত, এখন কাগজপত্র, পেনড্রাইভ আর কিছু ঝাপসা ফটো পড়েছিল। এই ফটো আর রেকর্ডিং কোনো বোমার চেয়ে কম ছিল না। বান্টি 3 রাত জেগে আনিয়ার ভাঙা ফোনের ক্লাউড ডেটা থেকে সেই রেকর্ডিং বের করে নিয়েছিল, যা খুনিরা পুরোপুরি মুছে ফেলতে ভুলে গিয়েছিল। সেই রাতের রেকর্ডিং, আরিয়ানের চিৎকার, জোর করে সই করানো আর তার মায়ের ঠান্ডা মাথায় খুনের আদেশ, সব কিছু পরিষ্কার ছিল। আনিয়া আসল ওয়েল আর নিজের ব্যক্তিগত সম্পত্তির কাগজপত্রও রেখে দিল, যা সে বুদ্ধিমত্তা দিয়ে আগেই ব্যাংক লকারে রেখেছিল এবং যার চাবি সে ডাক্তার খানের এখানে নিজের পুরনো টেডি বিয়ারে লুকিয়ে রেখেছিল। এটা ওদের ডেথ ওয়ারেন্ট, বিক্রম, আনিয়া বলল। ওরা ভাবে যে জোর করে নেওয়া সই ওদের বাঁচিয়ে নেবে, কিন্তু ওরা ভুলে গিয়েছে যে আইন প্রমাণ চায় আর দুনিয়া সত্য। বিক্রম চেয়ারে হেলান দিয়ে ভাবল। সে জানত ধনীদের সাথে সরাসরি লড়ার মানে হল হেরে যাওয়া। তাদের কাছে দামি আইনজীবী আছে। এই রাক্ষসকে মারার জন্য তার সম্মানের ওপর আঘাত করতে হবে, সেই সম্মান যেটার ওরা ভান করে। কাল তাজ হোটেলে ওরা একটা বড় পার্টি দিচ্ছে, তোমার উত্তরাধিকার আর নতুন প্রজেক্টের নামে, বিক্রম গম্ভীর গলায় বলল। সেখানে মন্ত্রী, বিজনেস পার্টনার আর মিডিয়ার লোক থাকবে। ওটা ওদের সবথেকে বড় মঞ্চ, আর ওটাই ওদের ফাঁসির মঞ্চ হবে। বিক্রমের পরিকল্পনা হল্লা করার নয়, বরং গুছিয়ে বরবাদ করার ছিল। যেমনই আরিয়ান স্টেজে বলবে, বান্টির সিস্টেম সব প্রমাণ, অডিও, ভিডিও, আরিয়ানের ধারের কাগজ আর আনিয়ার মেডিকেল রিপোর্ট সেখানে উপস্থিত প্রতিটি রিপোর্টারের ইমেল আর সোশ্যাল মিডিয়ায় পাঠিয়ে দেবে। বালাকাকা কিছু অনুসন্ধানী সাংবাদিকদের আগেই ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন। আমরা ওদের ভরা বাজারে উলঙ্গ করে দেব। বিক্রমের চোখে চকমকানি ছিল। আনিয়া বিক্রমের খসখসে হাত ধরল। যদি আমরা ফিল করি, সে কাঁপতে থাকা গলায় জিজ্ঞেস করল। বিক্রম তার হাত চেপে ধরল। তবে আবার চেষ্টা করব। আমার হারানোর কিছু নেই, শুধু একটি পুরনো বাইক আছে। কিন্তু আমার উপরওয়ালার উপর ভরসা আছে। কাল তুমি মাথা উঁচু করে চলবে, তোমার পেছনে আমি আছি। আর সত্যি, পরের দিন সকালে মুম্বাই সোনালি রোদে জেগে উঠল। কিন্তু আরিয়ানের পরিবারের জন্য এটা জয়ের সকাল ছিল। তাজ হোটেলে ফলে, ফুলের সাজসজ্জা আর শ্যাম্পেনের সুগন্ধ ছিল। আরিয়ান স্যুট বুটে চকচক করছিল, সবার অভিনন্দন নিচ্ছিল। তার মা কোনো এক রানীর মতো অহংকারে মত্ত ছিলেন। তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে আনিয়া নদের তলদেশে পড়ছে। তখনই কিছু দূরে এক গলিতে একটি সাধারণ ট্যাক্সি এসে থামল। দরজা খুলল এবং আনিয়া বাইরে বের হল। সে এখন আর সেই আহত মেয়ে ছিল না। সে একটি সাধারণ কিন্তু সুন্দর সাদা শাড়ি পরেছিল, যা বিক্রম নিজের জমানো পুঁজি দিয়ে কিনেছিল। তার মুখে তেজ ছিল। বিক্রমও বাইরে এলো, ভাড়ায় আনা স্যুট পরে, যা একটু ঢিলেঢালা ছিল, কিন্তু তার আত্মবিশ্বাস কোনো রাজার চেয়ে কম ছিল না। সে আনিয়ার জন্য দরজা খুলে দিল। তৈরি তো? বিক্রম জিজ্ঞেস করল। আনিয়া সেই উঁচু ইমারতটির দিকে তাকালো, যেখানে তার খুনিরা উদযাপন করছিল। আমি তৈরি, চলো নিজের হিসাব নিতে যাই। ট্যাক্সি শহরের ভিড় চিড়ে এগিয়ে চলল। গাড়ির ভেতরে কেউ কিছু বলছিল না। কেউ উত্তেজনা এতটাই গভীর ছিল যে তা ছুরি দিয়ে কাটা যেত। বান্টি বিক্রমের ফোনে মেসেজ করল। আমি পজিশনে আছি ভাই, শুধু ইশারার অপেক্ষা। বালা কাকারও মেসেজ এলো যে তিনি সাংবাদিকদের খবর দিয়ে দিয়েছেন।
এবং তারা সবাই ক্ষুধার্ত সিংহের মতো তৈরি বসে আছে। বিক্রম ঘড়ি দেখল। উদ্বোধনের মাত্র 15 মিনিট বাকি ছিল। তার বুক দুরুদুরু করছিল, ভয়ে নয়, বরং সেই নির্ণায়ক বলের উত্তেজনায়। সে জানত যে যখন ওই হলের দরজা খুলবে আর আনিয়া ভেতরে পা রাখবে, তখন সেখানে উপস্থিত প্রতিটি মানুষের জীবন চিরকালের জন্য বদলে যাবে। মুম্বাইকে স্বপ্নের শহর বলা হয়। ধনীদের জন্য ধুলো আর গরিবদের জন্য ধুলো। কিন্তু আজ এই প্রবাদ বদলাতে চলেছিল। আজ সেই ধনী জালিমদের গালে চোখের জ্বর বইবে আর সৎ হাতে জয়ের ফুল ফুটবে। ট্যাক্সি হোটেলের রাজকীয় পোর্চে এসে থামল। সিকিউরিটি গার্ড সেই সাধারণ ট্যাক্সিটিকে অবজ্ঞার চোখে দেখল এবং সেটিকে তাড়িয়ে দিতেই যাচ্ছিল যে বিক্রম নিচে নামল এবং পেছনের দরজা খুলল। যখন আনিয়া বাইরে বের হল, তখন তার তেজ দেখে গার্ড ঘাবড়ে গেল এবং পিছিয়ে গেল। তার কোনো নিমন্ত্রণ পত্রের প্রয়োজন ছিল না, কারণ তার মুখই ছিল সবথেকে বড় পাস, একজন মৃত মানুষের ফিরে আসা। বিক্রম তার পাশে হাঁটছিল এক নীরব দেহরক্ষীর মতো। তারা রেড কার্পেটে বিছানো সিঁড়ি বাইতে লাগল। তাদের কদমের আওয়াজ যুদ্ধের দামামার মতো ছিল। সেই খোদাই করা কাঠের ভারী দরজার পেছনে সিংহের গুহা ছিল, যেখানে মিথ্যে হাসি আর আস্তিনের সাপেরা লুকিয়েছিল। কিন্তু এখন তাদের কেউ আটকাতে পারত না। বিক্রম আনিয়াকে দেখল এবং হালকা মাথা নাড়ল। আনিয়াও আগুন ভরা চোখে জবাব দিল। বিক্রম তার কানে লাগানো ব্লুটুথে হাত রাখল এবং বান্টিকে আদেশ দিল, শুরু করো ছোট, ওই স্টেজ উড়িয়ে দাও। হলের দরজা ধীরে ধীরে নয়, বরং এক ঝটকায় খুলে গেল। ভেতরে ঝাড় লণ্ঠনের চকমকে আলো বাইরে এলো এবং নাটকের শেষ দৃশ্য শুরু হল। তাজ হোটেলের ব্যাঙ্কোয়েট হলের ভেতরে আলো, ক্রিস্টালের চমক আর দামি মদের গন্ধ ছিল। স্যুট বুট পরা পুরুষ আর ভারী শাড়ি ও গাউনে মোড়া মহিলারা গ্লাস ঠোকাঠকি করছিল। তাদের হাসি আর কথা মৌমাছির ভনভনানির মতো ছিল, কিন্তু তাতে সত্য ছিল না, ছিল শুধু ফাঁপা প্রশংসা। স্টেজটি হাজার হাজার সাদা গোলাপ দিয়ে সাজানো হয়েছিল, যা ছিল একটি তেতো রসিকতা, কারণ ওগুলো আনিয়ার প্রিয় ফুল ছিল। আরিয়ান মাইকের সামনে দাঁড়িয়েছিল, হাতে ওয়াইনের গ্লাস, মুখে দুঃখের নাটক, কিন্তু চোখে জয়ের চকমকানি। দেবী ও মহোদয়গণ, আরিয়ানের ভারী গলা সাউন্ড সিস্টেম থেকে ভেসে এলো। আজ যদিও আমার হৃদয় আমার স্ত্রী আনিয়ার হঠাৎ চলে যাওয়াতে শোকাচ্ছন্ন, কিন্তু আমার বিশ্বাস যে ও ওপর থেকে আমাদের দেখে হাসছে। আমাদের পরিবারের স্বপ্ন, দ্য নিউ হরাইজন প্রজেক্ট, আজ শুরু হচ্ছে। আমি আমার স্ত্রীর পক্ষ থেকে। তার কথা শেষ হওয়ার আগেই হলের শেষে সেই ভারী দরজা খুলে গেল। এটি কোনো ওয়েটার খোলেনি, বরং এক জোরালো ধাক্কায় খুলে গিয়েছিল। অর্কেস্ট্রার ধীর সঙ্গীত হঠাৎ থেমে গেল, কারণ রেড কার্পেটে দুটি ছায়া ভেসে উঠল। পুরো হল, শয়ে শয়ে মানুষ একসাথে ঘুরল, এবং তারপর সেখানে মৃত্যুর মতো নিস্তব্ধতা ছেয়ে গেল। এতটাই নিস্তব্ধতা যে মানুষ নিজের হৃৎস্পন্দন শুনতে পাচ্ছিল। আরিয়ানের হাত থেকে ওয়াইনের গ্লাসটি পড়ে গিয়ে মার্বেল মেঝের ওপর চুরমার হয়ে গেল। কাঁচ ভাঙার সেই তীক্ষ্ণ আওয়াজ সেই ভণ্ডামির পর্দা ফেটে যাওয়ার মতো ছিল যা সে করছিল। বিক্রম আগে ভেতরে এলো। সে নীল রঙের একটি ভাড়ায় আনা স্যুট পরেছিল, যার হাতা একটু লম্বা ছিল, কিন্তু তার মেজাজ এমন ছিল যে ঘরে উপস্থিত সমস্ত দামি ব্র্যান্ড ম্লান হয়ে গেল। সে কোনো চাকরের মতো মাথা নত করে নয়, বরং লম্বা কদমে মাথা উঁচু করে কোনো সিংহের মতো নিজের এলাকা রক্ষা করতে করতে আসছিল। আর তার পাশে তার হাত ধরে আনিয়া ছিল। সে একটি সাদা শাড়ি পরেছিল, মুখে হালকা মেকআপ ছিল, কিন্তু হাবভাব বরফের মতো ঠান্ডা। সে মৃত্যুর মুখ থেকে ফেরা কোনো আত্মা নয়, বরং নরক থেকে আসা প্রতিশোধের দেবী মনে হচ্ছিল। তার সেখানে জ্যান্ত রক্তমাংসে উপস্থিত থাকা তাদের সকলের মুখে একটি থাপ্পড় ছিল। মিসেস মালহোত্রা, আরিয়ানের মা, যিনি সবথেকে সামনে ভিআইপি টেবিলে বসেছিলেন, তার মুখ কাগজের মতো সাদা হয়ে গেল। তার কাঁপতে থাকা হাত দরজার দিকে উঠল। মুখ হা হয়ে রইল, কিন্তু আওয়াজ বের হল না। তিনি তড়িঘড়ি করে পিছিয়ে গেলেন এবং চেয়ার ফেলে দিলেন। তার সমস্ত আভিজাত্য আর জাঁকজমক এক পলকে উধাও হয়ে গেল। অবশিষ্ট রইল শুধু চোরের ভয়। আরিয়ান স্টেজে মূর্তির মতো দাঁড়িয়েছিল। তার পা যেন মেঝের সাথে গেঁথে গিয়েছিল। তার কপাল থেকে ঠান্ডা ঘাম বইতে লাগল। সে চোখ কচলাল, এই আশায় যে হয়তো এটা মদের নেশা, কিন্তু না, আনিয়া কাছে আসছিল। প্রতিটি কদমে তার হিল জুতোর শব্দ কোনো বিচারকের হাতুড়ির মতো মেঝেতে পড়ছিল। আরিয়ান! আনিয়ার গলা মাইক ছাড়াই পুরো হলে গগনবিদারী হয়ে উঠল। সেই আওয়াজ শান্ত ছিল, কিন্তু তাতে ধ্বংস লুকিয়েছিল। তুমি এইমাত্র বলছিলে যে আমার চলে যাওয়াতে তুমি খুব দুঃখী। আমি তো এখানেই দাঁড়িয়ে আছি,
তবে আমাকে দেখে তোমার অবস্থা এমন কেন হয়ে গেল, যেন কোনো ভূত দেখেছ? ভিড়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ল। ফিসফিসানি শুরু হয়ে গেল। সাংবাদিকদের ক্যামেরা আর ফ্ল্যাশ লাইট তৎক্ষণাৎ স্টেজের দিকে ঘুরে গেল। প্রত্যেকে এই ঐতিহাসিক মুহূর্তটিকে বন্দি করে নিতে চাইছিল। আরিয়ান নিজেকে সামলানোর চেষ্টা করল। এক চতুর শিয়ালের মতো তার বাঁচার প্রবৃত্তি জেগে উঠল। সে জোর করে একটি বাঁকা হাসি নিজের মুখে আনল এবং তোতলাতে তোতলাতে বলল, আনিয়া, তুমি বেঁচে আছো? হে ভগবান, আমি কত খুশি। তুমি এতদিন কোথায় ছিলে? আমরা সবাই কত দুশ্চিন্তায় ছিলাম। সে আনিয়াকে জড়িয়ে ধরার জন্য স্টেজ থেকে নিচে নামল, যাতে এই মিলনের নাটক করে বিষয়টিকে ধামাচাপা দিতে পারে। কিন্তু বিক্রম তার থেকে এক কদম এগিয়েছিল। বিক্রম আরিয়ানের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে গেল। সে নিজের চওড়া কাঁধ দিয়ে আনিয়াকে সেই প্রতারক লোকটির থেকে আলাদা করে দিল। বিক্রম কিছুই বলল না, শুধু আরিয়ানকে এতটাই অবজ্ঞার সাথে দেখল যে আরিয়ানের কদম থেমে গেল। যথেষ্ট হয়েছে, নাটক শেষ। বিক্রমের গলা গভীর আর দাপুটে ছিল। সে স্টেজের পেছনে লাগানো বিশাল এলইডি স্ক্রিনের দিকে ইশারা করল, যেখানে এতক্ষণ তাদের রিয়েল এস্টেট প্রজেক্টের গ্রাফিক্স চলছিল। তৎক্ষণাৎ স্ক্রিনটি ঝিলমিল করে উঠল আর বান্টির কারসাজি শুরু হয়ে গেল। সেখানে কোনো ঝাপসা স্টিং অপারেশন নয়, বরং ক্লাউড ডেটা থেকে রিকভার করা এইচডি ভিডিও চলতে লাগল। ভিডিওতে আরিয়ান আনিয়ার চুল ধরে তার মাথার টেবিলের ওপর ঠুকছিল। মদ আর রাগে তার মুখ লাল ছিল। অডিও স্পিকারে গম গম করে উঠল, যাতে পার্টির সমস্ত চাকচিক্য দমে গেল। সই কর, যদি সই না করিস তবে তোর লাশও পাওয়া যাবে না। এই বাড়ি আমার, এই টাকা খামার। এরপর মিসেস মালহোত্রার ঠান্ডা আর নিষ্ঠুর গলা শোনা গেল, কাজটা সাফাইয়ের সাথে করো, কোনো প্রমাণ ছেড়ো না। এমন মনে হওয়া উচিত যেন মদ্যপ অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়েছে। পুরো হল আতঙ্কে ভরে গেল। সেই বিজনেস পার্টনাররা যারা এইমাত্র আরিয়ানের সাথে হাত মেলাচ্ছিল, তারা এখন তাকে আর তার মাকে এমনভাবে দেখছিল যেন তারা মানুষের ছদ্মবেশে রাক্ষস। উলঙ্গ তেতো সত্য সবার সামনে ছিল। নৈতিকতার সমস্ত মুখোশ ভেঙে গিয়েছিল। আরিয়ান পাগল হয়ে গেল। সে টেকনিশিয়ানের টেবিলের দিকে ছুটল, চিৎকার করে, বন্ধ করো, এটা বন্ধ করো, এটা ফেক। এই লোকগুলো ভিডিও এডিট করেছে। এই পাগল মহিলা আমাকে ফাঁসাতে চাইছে। কিন্তু কেউ তার কথা শুনছিল না। স্ক্রিনে এখন আরও প্রমাণ আসতে লাগল। আরিয়ানের কোটি কোটি টাকার জুয়ার দেনার কাগজ, গুন্ডাদের স্ত্রী লাশ খোঁজার জন্য পাঠানো মেসেজ। ঠিক সেই মুহূর্তেই ঘরে উপস্থিত সমস্ত সাংবাদিকদের ফোন একসাথে ভাইব্রেট হল। বান্টি তার কাজ শেষ করে দিয়েছিল। আনিয়ার মেডিকেল রিপোর্ট, আসল উইল আর পুলিশকে দেওয়া অভিযোগের কপি সবার ইমেলে পৌঁছে গিয়েছিল। এটি এমন এক আক্রমণ ছিল যা থেকে আরিয়ানের পরিবার বাঁচতে পারত না। মিসেস মালহোত্রা মেঝেতে লুটিয়ে পড়লেন। লজ্জা আর ভয়ে জ্ঞান হারালেন। আরিয়ান স্টেজের মাঝখানে একা দাঁড়িয়েছিল। তার সমস্ত পাপ উন্মোচিত হয়ে গিয়েছিল। সে চারদিকে তাকাল, কারো চোখে সহমর্মিতা খোঁজার চেষ্টা করল, কিন্তু সে শুধু ঘৃণা পেল। তার লম্পট বন্ধুরাও চোখ এড়িয়ে এমনভাবে সটকে পড়তে লাগল যেন নোংরা থেকে বাঁচছে। আনিয়া স্টেজে উঠল এবং সেই মাইকের কাছে দাঁড়াল, যেটার মাধ্যমে তার স্বামী মিথ্যে বলেছিল। সে নিচে ভিড়কে দেখল, তারপর আরিয়ানকে, যে এখন আলোতে টেনে আনা ইঁদুরের মতো কাঁপছিল। আমি মরিনি, আনিয়া বলল। গলা একটু বুঝে এসেছিল, কিন্তু শীঘ্রই শক্ত হয়ে গেল। আমি বেঁচে আছি ইনসাফ চাওয়ার জন্য, শুধু নিজের জন্য নয়, বরং সেই মানবিকতার জন্য যেটাকে তোমরা পায়ের তলায় পিষে দিয়েছ। টাকা নিস্তব্ধতা কিনতে পারে, কিন্তু সত্য নয়। সে হাতে ধরা ফাইলটি হাওয়ায় দোলাল। এটা আমার বাবার আসল উইল। আর এই মুহূর্ত থেকে আমি ঘোষণা করছি যে আরিয়ান আর মিসেস নির্মলা মালহোত্রার আমার কোম্পানি আর সম্পত্তির ওপর কোনো অধিকার নেই। এখন তোমাকে আইনের মুখোমুখি হতে হবে। দূর থেকে পুলিশের গাড়ির সাইরেনের শব্দ শোনা যেতে লাগল, যা কাছে আসতে থাকল, লোভী লোকেদের জন্য মৃত্যুর ঘণ্টার মতো। আরিয়ান পুরোপুরি ভেঙে পড়ল। সে হাঁটু গেড়ে বসে পড়ল, বাচ্চাদের মতো কাঁপতে লাগল। অনুতাপে নয়, বরং হাত থেকে বেরিয়ে যাওয়া ধন সম্পদের জন্য। বিক্রম উইংসে দাঁড়িয়ে চুপচাপ এইসব দেখছিল। সে নিজের ভাড়ায় আনা টাইটে ঠিক করল। আনিয়াকে ন্যায়ের আলোতে চকমক করতে দেখে তার হৃদয়ে এক গভীর শান্তি ছিল। এটি টাকার জয় ছিল না, এটি ছিল মন্দকে সাজা পেতে দেখার সন্তোষ। সে সেই ধনী লোকেদের ঘাবড়ানি দেখল এবং তার মনে হল এই জাঁকজমকের মাঝে তারা কত অসহায়। শুধু সে আর আনিয়া, যারা কাদা থেকে উঠে এসেছিল, তারাই সত্যি সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আজ রাতে মুম্বাইয়ের জাঁকজমকে সবথেকে বড় পর্দাভাস হয়েছিল। মন্দ তার শিখরে পৌঁছে উলঙ্গ হয়ে গিয়েছিল, আর হিরোর কোনো কেপের দরকার ছিল না। শুধু একটি ভাড়ায় আনা স্যুট আর এক আগুন ভরা হৃদয়ই যথেষ্ট ছিল। পুলিশের সাইরেন, হোটেলের অর্কেস্ট্রা
আর লোকেদের কানাঘুষোকে দমিয়ে দিল। সাদা আর নীল পুলিশের ভ্যান রেড কার্পেটের ঠিক সামনে এসে থামল। লাল নীল আলোগুলো ঘুরছিল, যা একটি আসল ভূমিকম্পের সংকেত ছিল। দরজা আবার খুলল, কিন্তু এবার কোনো পীড়িত নয়, বরং আইন ভেতরে এলো। এক কঠোর চেহারার পুলিশ ইন্সপেক্টরের নেতৃত্বে টিমটি দ্রুত হলে ঢুকল। তারা সেখানকার আভিজাত্যে প্রভাবিত ছিল না, তাদের লক্ষ্য স্থির ছিল, কারণ বিক্রম 2 দিন আগেই তার নেটওয়ার্কের মাধ্যমে প্রমাণ ওপরে পৌঁছে দিয়েছিল। আরিয়ান মালহোত্রা, মিসেস নির্মলা মালহোত্রা। ইন্সপেক্টর নামগুলো ডাকলেন। আওয়াজ কোনো রায় দেওয়ার মতো শোনাল। আপনাদের খুনের চেষ্টা, প্রতারণা আর জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হচ্ছে। আমাদের সাথে চলুন। আরিয়ান, যে কিছুক্ষণ আগে পর্যন্ত দুনিয়ার রাজা সেজে বসেছিল, এখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে পিছিয়ে গেল এবং শ্যাম্পেনের পিরামিডের সাথে ধাক্কা খেল, যাতে গ্লাসগুলো পড়ে ভেঙে গেল। এটি তার সাম্রাজ্য পতনের একদম সঠিক ছবি ছিল। তুমি আমাকে গ্রেফতার করতে পারো না। আমি চেয়ারম্যান, আমার কাছে টাকা আছে, আমার চেনা জানা আছে। আরিয়ান চিৎকার করল। ঘাবড়ানিতে তার গলা ফেটে গেল। সে ফোন বের করার চেষ্টা করল, কিন্তু 2 জন কনস্টেবল তৎক্ষণাৎ তাকে জাপটে ধরল আর হাত পেছনে মুচড়ে দিল। হাত করা পরানোর ক্লিক আওয়াজটি সেই খারাপ লোকটির সমস্ত অহংকার শেষ করে দিল। যে হাতগুলো কোটি কোটি টাকার চেক সই করেছিল আর নিজের স্ত্রীকে মারার চেষ্টা করেছিল, এখন তা অসহায়ভাবে বাঁধা ছিল। মিসেস মালহোত্রা, সেই বংশের আয়রন লেডি, এখন মেঝেতে বসেছিলেন। মেকআপ চোখের জলের সাথে ধুয়ে গিয়েছিল। বার্ধক্য আর ভয় বলিরেখায় ফুটে উঠছিল। তিনি প্রতিবাদ করলেন না, শুধু শূন্যে তাকিয়েছিলেন। হয়তো সেই মুহূর্তে তিনি কর্মফলের মানে বুঝতে পেরেছিলেন। সারা জীবনের ষড়যন্ত্র আর সম্পদের ক্ষুধা তাকে এখানে নিয়ে এসেছিল, শয়ে শয়ে মানুষের সামনে খালি হাতে আর বেইজ্জত হয়ে। যখন পুলিশ আরিয়ান আর তার মাকে নিয়ে বাইরে বের হল, তখন ক্যামেরার ফ্ল্যাশলাইট তাদের ওপর গুলির মতো বর্ষিত হচ্ছিল। তাদের মাথা নিচু করে হাঁটতে হলো। সেই ক্যামেরাগুলো, যা একসময় তাদের ধনদৌলত দেখানোর জন্য ছিল, এখন তাদের বদনামের হাতিয়ার হয়ে গিয়েছিল। কেউ তাদের ওপর করুণা করছিল না। ভিড়ের ঘৃণা আর অবজ্ঞায় ভরা দৃষ্টি তাদের সেই স্বাভিমানকে কুড়ে কুড়ে খাচ্ছিল, যা তারা অনেক আগেই বিক্রি করে দিয়েছিল। সেই রাতে আর পরের দিন সকালে মিডিয়ায় তুফান বয়ে গেল। প্রতিটি বড় খবরের কাগজের হেডলাইন ছিল, রিয়েল এস্টেট টাইকুনের স্ত্রীকে মারার ষড়যন্ত্র ফাঁস। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা বউ খুলল শ্বশুরবাড়ির কালো সত্য। এর অর্থনৈতিক প্রভাব তৎক্ষণাৎ আর ভয়ানক হল। আরিয়ানের কোম্পানির শেয়ার, যা নতুন প্রজেক্টের হাওয়ায় উঠছিল, পরের দিন বাজার খুলতেই মুখ থুবড়ে পড়ল। বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করতে শুরু করল। ব্যাংকগুলো অ্যাকাউন্ট সিল করে দিল আর ঋণ ফেরত চাইল। যে সাম্রাজ্য মজবুত মনে হচ্ছিল, তা সত্য আর আইনের একটি আঘাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ওদিকে পুলিশ স্টেশনে আনিয়া জবানবন্দি দিচ্ছিল। সে প্রতিটি কথা পরিষ্কারভাবে জানাল, আসল উইল আর প্রমাণ সঁপে দিল। তার প্রতিটি শব্দ আরিয়ান আর তার মায়ের জন্য জেলের দরজা বন্ধ করছিল। কিন্তু আনিয়ার মনে প্রতিশোধের কোনো তিক্ততা ছিল না। ছিল শুধু এক হালকা ভাব। একটি বোঝা, যা 3 বছর ধরে তার বুকে ছিল, তা নেমে গিয়েছিল। সে তার সম্মান, তার বাবার মেহনতের রোজগার আর সবথেকে বড় কথা, ভয়হীনভাবে মাথা উঁচু করে বাঁচার অধিকার ফিরে পেয়েছিল। বিক্রম বাইরে করিডোরে দাঁড়িয়েছিল। হাতে সিগারেট ছিল, কিন্তু জ্বালায়নি। সে কাঁচের দরজা দিয়ে আনিয়াকে শান্ত মনে সই করতে দেখল। সে হাসল, একটি তৃপ্তির হাসি। তার কাজ শেষ হয়ে গিয়েছিল। সে তার প্রতিশ্রুতি পালন করেছিল। তাকে অন্ধকার সুড়ঙ্গ থেকে বের করে আলোর মুখ দেখিয়েছিল। দুনিয়ার ইনসাফ দেরিতে আসতে পারে, কিন্তু আসে অবশ্যই। আরিয়ান আর তার পরিবার শুধু টাকা হারাচ্ছিল না। টাকা তো আবার কামানো যেতে পারে, কিন্তু যে সম্মান আর বিশ্বাসযোগ্যতা তারা হারিয়েছিল, তা কোনোদিন ফিরে আসবে না। জেলের লম্বা রাতগুলো আর সমাজের থুতু, এটাই ছিল সেই অপরাধের সঠিক দাম। যখন আনিয়া পুলিশ স্টেশনের বাইরে এলো, তখন মুম্বাইয়ের রোদ চড়া হয়ে গিয়েছিল। সে স্বাধীনতার শ্বাস নিল। না ফিনাইলের গন্ধ, না লুকিয়ে থাকার ভয়। সে দেখল যে বিক্রম একটি পুরনো গাছের নিচে দাঁড়িয়ে আছে। তার চোখে সেই একই ভরসা ছিল। হয়ে গেল? বিক্রম শুধু এটুকুই জিজ্ঞেস করল। হয়ে গেল। আনিয়া মাথা নাড়ল। চোখে জল ছিল, কিন্তু হাসি ফুটেছিল। সব শেষ হল। মন্দ এখন গরাদের পেছনে। তারা দুজন সেই ভিড়ভাট্টা রাস্তায় দাঁড়িয়েছিল, কিন্তু এক অদ্ভুত শান্তি অনুভব করছিল। তুফান কেটে গিয়েছে। বৃষ্টির পর যা অবশিষ্ট ছিল তা হল উজ্জ্বল সত্য। একটি ট্র্যাজেডি দিয়ে শুরু হওয়া গল্পের শেষ এক সুখকর মোড়ে হয়েছিল। শুধু সাহস আর সততার বদৌলতে বিক্রম আনিয়াকে দেখল, তারপর নীল আকাশকে, আর মনে মনে ওপরবালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল যে তাকে সঠিক কাজ করার সুযোগ মিলেছে। এটি প্রমাণ করার সুযোগ যে এই স্বার্থপর দুনিয়াতেও
সত্যের জায়গা আছে, আর ভালো মানুষ কোনোদিন একা হয় না। বছরের শেষ দিনগুলোতে মুম্বাইতে ঠান্ডা বাতাস বইতে শুরু করেছিল, কিন্তু নদীর তীরের সন্ধ্যার রোদ আজ খুব সোনালি আর উষ্ণ মনে হচ্ছিল। মিঠি নদী, যা সেই রাতে এক রাক্ষসের মতো গর্জাচ্ছিল, আজ শান্ত হয়ে বয়ে যাচ্ছিল। জলের ওপর রোদ সোনার মতো চকমক করছিল। বিক্রম তার পুরনো বাইকটি সেই জায়গাতেই থামাল যেখানে সে আনিয়ার হাত দেখেছিল। সে ইঞ্জিন বন্ধ করল এবং হেলমেট খুলল। বাতাস তার চুল নিয়ে খেলতে লাগল। সে রেলিংয়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে দূরে আকাশচুম্বী ইমারতগুলো দেখতে লাগল। আজ সে নিজের ইউনিফর্ম নয়, বরং একটি সাধারণ পোলো টি শার্ট আর জিন্স পরেছিল। সে সেই একই বিক্রম ছিল, কিন্তু তার চোখে এখন দারিদ্র্যের লজ্জা ছিল না। গত কিছুদিনের ঘটনা তাকে পুড়িয়ে খাঁটি সোনা বানিয়ে দিয়েছিল। সে এখন বেশি মজবুত আর আত্মবিশ্বাসী ছিল। পেছন থেকে কদমের আওয়াজ আর বেলি ফুলের সুগন্ধ এলো, সেই একই সুগন্ধ যা বিক্রমের ছোট ঘরে সেই দিনগুলোতে মিশেছিল। আনিয়া তার পাশে এসে দাঁড়াল, তার চুল বাতাসে উড়ছিল। এখন সে আর সেই ভীতু পীড়িত মেয়ে ছিল না, আর না কোর্টে লড়তে থাকা কঠোর মহিলা। আজ সে সৌম্য আর শান্ত ছিল। সে রেলিংয়ের ওপর হাত রাখল, আর নিচে বয়ে যাওয়া জল দেখে নিচু স্বরে বলল, যদি সেই রাতে আপনি না থামতেন, তবে হয়তো আজ আমি এই নদীর অংশ হয়ে যেতাম। বিক্রম ঘুরল এবং তার সেই পুরনো সহজ হাসি দিল। আপনার আয়ু বাকি ছিল ম্যাডাম, যমরাজ নিতে মানা করে দিয়েছিলেন। আর এমনিতেও আমরা মুম্বাইওয়ালারা বিপদ দেখে মুখ ফিরিয়ে নিই না। আনিয়া মাথা নাড়ল, তার চোখে গভীর কৃতজ্ঞতা। প্রত্যেকে আপনার মতো হয় না বিক্রম ভাইয়া। এই শহরে মানুষ পুলিশ আর ঝুট ঝামেলা দেখে ভয় পায়, বিবেক মরে যাওয়া দেখে নয়। আপনি শুধু আমার প্রাণ বাঁচাননি, আমাকে মানবতার উপর ভরসা করতে শিখিয়েছেন। সে তার দামি ব্যাগ থেকে একটি মোটা খাম বের করল। বিক্রমের সেটি খোলার প্রয়োজন ছিল না। সে জানত তাতে কি আছে, একটি চেক বা ক্যাশ। এতটাই বিশাল অঙ্কের টাকা, যা হয়তো সে সারা জীবন বাইক চালিয়েও কামাতে পারত না। আনিয়া 2 হাত দিয়ে খামটি তার দিকে বাড়িয়ে দিল। বিক্রম ভাইয়া, আমি জানি আপনি এটা টাকার জন্য করেননি, কিন্তু এটি আমার পক্ষ থেকে একটি ছোট ভেট। আমার প্রাণ আর যে সম্পত্তি আমি ফিরে পেয়েছি, তার সামনে এটি কিছুই নয়। আমি চাই আপনি এটি দিয়ে নিজের জীবন বদলে নিন, আপনার মায়ের ঘর সারিয়ে নিন, বা কোনো বিজনেস শুরু করুন। আপনি এই রোদ আর বৃষ্টির চাকরির চেয়ে ভালো কিছুর যোগ্য। বিক্রম খামটির দিকে দেখল, তারপর আনিয়ার চোখের দিকে। সেখানে কোনো অহংকার ছিল না, সে কোনো দয়ার দান দিচ্ছিল না। সে সত্যি সত্যি তার খুশি চাইছিল। বিক্রমের মনে এক মুহূর্তের জন্য তোলপাড় হল। এই টাকা তার সমস্ত মুশকিল দূর করতে পারত, তার মায়ের চিকিৎসা, দারিদ্র্য থেকে মুক্তি। এটি একটি মস্ত বড় প্রলোভন ছিল, কিন্তু তারপর সে খুব নরমভাবে আনিয়ার হাত ফিরিয়ে দিল। তার প্রত্যাখ্যানের মধ্যে রুক্ষতা নয়, বরং সম্মান ছিল। আনিয়াজি, বিক্রমের গলা গম্ভীর ছিল, আপনি সঠিক বলছেন। আমার টাকার দরকার আছে, কার না হয়, কিন্তু এই টাকা আমি নিতে পারি না। আনিয়া অবাক হয়ে গেল। কেন? বিক্রম নদীর দিকে তাকাল। সেই রাতে আমি আপনাকে এই জন্য বাঁচিয়েছিলাম, কারণ আপনি একজন মানুষ ছিলেন, এই জন্য নয় যে আপনি কোটিপতি ছিলেন। গত কিছুদিনে আমি মন্দের বিরুদ্ধে এই জন্য লড়াই করেছি, কারণ আমি ইনসাফ দেখতে চেয়েছিলাম। যদি আজ আমি এই টাকা নিয়ে নিই, তবে আমাদের মাঝের এই সম্পর্কটি একটি সওদা হয়ে যাবে। আমি আমার বিবেক বিক্রি করতে চাই না, চাই দাম যতই বড় হোক। আমি চাই যখনই আমি এই ঘটনা মনে করব, তখন যেন গর্বে মাথা উঁচু করতে পারি যে আমি একজন পুরুষের মতো কাজ করেছি, ইনাম বা পুরস্কারের লোভে নয়। আনিয়া স্তম্ভিত হয়ে গেল। সে সেই দুনিয়া থেকে এসেছিল যেখানে প্রতিটি সম্পর্কের একটি দাম থাকে। বিক্রমের প্রত্যাখ্যান তার কাছে টাটকা বাতাসের ঝাপটার মতো ছিল। তার সেই গরিব লোকটিকে হঠাৎ খুব ধনী আর মহান মনে হতে লাগল, সেই ধন যা পোশাক থেকে নয়, বরং চরিত্র থেকে আসে। বিক্রম পকেট থেকে একটি দুমড়ানো মোচড়ানো কাগজ বের করল, যেটার উপর পেন দিয়ে কিছু লেখা ছিল। সে হাসতে হাসতে আনিয়াকে দিল। কিন্তু হ্যাঁ, হিসাব পাক্কা হওয়া উচিত। বন্ধুত্ব নিজের জায়গায়, ব্যবসা নিজের জায়গায়। এটি ওষুধ, ব্যান্ডেজ, খিচুড়ি আর ডাক্তারখানকে দেওয়া অগ্রিম টাকার বিল। সব মিলিয়ে ৩,২৫০ টাকা হয়েছে। আপনি আমাকে শুধু এটুকুই দিন। মনে করুন একটি স্পেশাল রাইডের ভাড়া ছিল। আনিয়া সেই কাগজটি দেখল, যেটার ওপর আঁকা বাঁকা লেখায় ধনেপাতা অ্যান্টিবায়োটিকের হিসাব ছিল। তার চোখ থেকে জল উপচে পড়ল, কিন্তু সে হেসে দিল। ঠিক আছে, আমি মেটাবো, 1 পয়সা।
সে পাশ থেকে টাকা বের করে বিক্রমকে দিল। বিক্রম সেগুলো গুনল, সন্তোষের সাথে পকেটে রাখল, আর এমন খুশি হল যেন লটারি লেগে গিয়েছে। চলুন এখন হিসাব বরাবর, সে তালি বাজালো। আপনি যান নিজের কোম্পানি সামলান, আর ওই খারাপ লোকেদের আর মাথা তুলতে দেবেন না। আর আপনি? আনিয়া জিজ্ঞেস করল, আপনি কি এখনো বাইক চালাবেন? বিক্রম মাথা নাড়ল, চোখে নতুন চকমকানি ছিল। না, এই ঘটনা আমাকে শিখিয়েছে যে আমিও লিডার হতে পারি। আমি আর বান্টি আর বালাকাকা মিলে ভেবেছি আমরা একসাথে একটি ছোট সার্ভিস স্টেশন খুলব। রিপেয়ারিং, ডেলিভারি আর নির্ভরযোগ্য বাইক ট্যাক্সি। আমরা বয়স্ক আর বাচ্চাদের জন্য সেফ রাইড দেব। আমাদের পুঁজি হবে আমাদের বিশ্বাসযোগ্যতা। ছোট হবে কিন্তু নিজের হবে, কারো কাছে মাথা নত করতে হবে না। আনিয়া খিলখিল করে হেসে উঠল। আমার বিশ্বাস আপনি খুব সফল হবেন, আর যদি আমার অফিসের জন্য ডেলিভারি পার্টনারের দরকার পড়ে তবে প্রথম কন্ট্রাক্ট আপনিই পাবেন। নিশ্চিতভাবে ডিসকাউন্ট দেব। বিক্রম হাসল। সন্ধ্যা নেমে আসছিল, বিদায় নেওয়ার সময় এসে গিয়েছিল। দুটি আলাদা দুনিয়ার মানুষ, একজন এসি কেবিনে যাবে, অন্যজন ধুলো মাখা রাস্তায়, কিন্তু তাদের মাঝের দূরত্ব মুছে গিয়েছিল। বিক্রম বাইকে বসল, হেলমেট পরল। ইঞ্জিনের সেই একই পুরনো আওয়াজ ছিল, কিন্তু চালক বদলে গিয়েছিল। যাওয়ার আগে সে আনিয়াকে দেখল। কোনো ফিল্মি ডায়লগ নয়, শুধু একটি বুঝতার হাসি আর মাথা নাড়ানোর বিদায়। এটি ছিল সেই দুই বন্ধুর বিদায় যারা একসাথে তুফান দেখেছিল। বিক্রমের বাইক মুম্বাইয়ের ভিড়ে মিশে গেল, একটি ছোট আলো যা এগিয়ে যাচ্ছিল। আনিয়া তাকে ততক্ষণ দেখল যতক্ষণ সে চোখের আড়াল না হল। সে দীর্ঘশ্বাস নিল। মুম্বাই এখনও সেই একই ছিল, শোরগোল আর চালাকিতে ভরা, কিন্তু সেই সংকীর্ণ গলি আর টিনের চালের নিচে বিক্রমের মতো মানুষও ছিল, যারা মনে করিয়ে দেয় যে মানুষ গরিব হতে পারে, কিন্তু তার বিবেক গরিব হওয়া উচিত নয়। স্বাভিমানী হল সেই সম্পদ যা নিয়ে মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারে। বাইকওয়ালা বিক্রম আর ধনীকন্যা আনিয়ার কাহিনী এখানেই শেষ হয়, কিন্তু সেই কালো রাতে জ্বলে ওঠা মানবতার মশাল আমাদের হৃদয়ে চিরকাল জ্বলতে থাকবে। বিক্রমের সবথেকে সুন্দর কাজ প্রাণ বাঁচানো ছিল না, বরং শেষে সেই ধন সম্পদকে প্রত্যাখ্যান করা ছিল। সে প্রমাণ করে দিল, না খেয়ে থাকব কিন্তু মাথা নোয়াগো না। টাকা বিছানা কিনতে পারে, ঘুম নয়। মানবতার কোনো দাম লাগানো যায় না। এই ছুটতে থাকা দুনিয়ায় এই কাহিনী একটি আশা যে সততা এখনও বেঁচে আছে। যদি আপনি বিক্রমের জায়গায় হতেন, তবে কি আপনার মধ্যে এতটুকু সাহস থাকত যে নোটের তোড়া ফিরিয়ে দিয়ে শান্তি বেছে নিতেন? নিজের শহরের নাম লিখে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আপনাদের এই কাহিনী ভালো লেগে থাকে তবে ম্যাজিক্যাল রাইডার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শোনার জন্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের বিক্রম আর আনিয়ার এই কাহিনী কেমন লাগলো? বিক্রমের সততা আর আনিয়ার সাহস কি আপনাদের মন ছুঁয়ে গিয়েছে? আমাদের কমেন্টে নিজের মতামত অবশ্যই জানাবেন। আমরা এটাও জানতে চাই যে আপনারা দুনিয়ার কোন কোণ থেকে আমাদের এই ভিডিও দেখছেন। দয়া করে কমেন্ট বক্সে নিজের শহর বা রাজ্যের নাম অবশ্যই লিখবেন, যাতে আমরা জানতে পারি যে আমাদের এই পরিবার কোথায় কোথায় ছড়িয়ে আছে। আমার ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা যে আপনি আর আপনার পুরো পরিবার সব সময় নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের জীবনে সব সময় সুখ শান্তি বজায় থাকুক। ভগবান আপনাদের প্রতিটি বিপদের বিরুদ্ধে লড়ার শক্তি দিন। আর হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের কাছেও এমন কোনো অনুপ্রেরণামূলক কাহিনী থাকে বা আপনি নিজের চোখে মানবতা আর মঙ্গলের কোনো ঘটনা দেখে থাকেন, তবে সেটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আমরা আপনাদের কাহিনী দুনিয়াকে শোনাতে চাইব, কারণ ভালো কাহিনী সমাজে আশার আলো জাগায়। ভিডিওটি লাইক করতে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজের খেয়াল রাখবেন আর সব সময় হাসতে থাকবেন। ধন্যবাদ।